কিরে তোহারানি, আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস কেন? সাফায়েতের প্রশ্নে তোহার বেহায়া চোখে পুনরায় জল জমতে শুরু করেছে। সে বড় একটা নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করলো। সাফায়েতের পাশে দাঁড়িয়ে থাকা মানবীকে আর চোখে পরখ করে বলল, তোদের মাঝে তৃতীয় ব্যক্তি হতে চাইনি। তোরা কথা বল, আমি ক্লাসে যাচ্ছি। তোহা এড়িয়ে চলে আসতে চেয়েও ব্যর্থ হলো। সাফায়েত তার হাত টেনে আটকে দিয়েছে। কোনো ক্লাস করতে হবে না। ইশরার ইচ্ছে হয়েছে আজ দুপুরে খাবার রেস্টুরেন্টে খাবে, তুইও যাবি আমাদের সাথে। তোহা নিজের হাতখানা ছাড়িয়ে নিতে নিতে বলল, না রে, তোরা যা। তোদের মাঝে আমি কি করব? তোরা হলি লাভ বার্ডস, সেখানে আমি কেবল মাত্র তৃতীয় ব্যক্তি। আমি গেলে তোরা নিজের সময় ঠিক মতো উপভোগ করতে পারবি না। তার থেকে ভালো তোরা যা, আমি ক্লাস করে বাসায় চলে যাব। তার কথায় কোনরূপ মনোযোগ দিল না সাফায়েত। পুনরায় হাত ধরল, অপরদিকে ধরল ইশরার হাত। টেনে নিয়ে যেতে যেতে বলল, আমি তোর থেকে উত্তর জানতে চাইনি, শুধু জানিয়েছি ইদানিং বড্ড বেশি কথা বলছিস তুই। ঠোঁটের কোণে হাসি রেখে তোহা মনে মনে বলল, বেশি কথা বলছি বলেই তো ভেতরে ভেতরে গুমড়ে মরছি। বসরা এবং সাফায়েত পাশাপাশি বসলো। তাদের মুখোমুখি বসলো তোহা। খাওয়ার সময় তারা দুজন কথা বললেও তোহা নীরব শ্রোতার মতো মনোযোগহীন ভাবে তাদের শুনে গেল। আচমকায় পরিচিত মানুষটার সামনে বসতে তার অস্বস্তি হতে লাগলো। ভেতরে ভেতরে নিঃশ্বাস আটকে আসছে বলে মনে হচ্ছে। ডেজার্ট খাওয়ার সময় তোহা খেয়াল করলো ঈশ্বরা কিছু বলার চেষ্টা করছে। কিছু সময় ভেবে সে উঠে দাঁড়ালো। হঠাৎ দাঁড়ানোর কারণে দুজনের কথার মাঝে ব্যাঘাত ঘটলো। তারা কোনো প্রশ্ন করবে তার পূর্বে সে দ্রুততার সাথে বলল, তোমরা কথা বলো, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। দ্রুত পায়ে স্থান ত্যাগ করলো সে। ওয়াশরুমে এসে বেশ কয়েকবার মুখে পানি ঝাপটা দিল তোহা। আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ভাবনায় ডুবিয়ে গেল সে। তোহা চলে যাওয়ার পর সাফায়েত চেয়ারটা ঠেলে ইশরার আরেকটু পাশে এসে বসলো। টেবিলের নিচে হাতখানা আঁকড়ে ধরে বলল, তোহা আমাদের সাথে এসেছে বলে কি তুমি মন খারাপ করেছো ইশরা? তা হবে কেন? তোহা আপু কি অপরিচিত কেউ নাকি? দেখো ইশরা, তোহা আমার অনেক পুরনো বন্ধু, আমার সকল সুখ দুঃখের ভাগিদার। তোহা বলতে গেলে সে আমার জীবন্ত ডায়েরি। ওর সাথে আমি মেলামেশা করি বলে তুমি মন খারাপ করো না ইশরা। ওকে ছাড়া আমি এক প্রকার অচল। তোহাবিহীন আমার কেন যেন সবকিছু আনন্দহীন লাগে। ইশরা সাফায়েতের বাহু আঁকড়ে ধরে বলল, আগে তো আমার জায়গাটা ফাঁকা ছিল, এখন তো আমি আছি। তাই তোহা না থাকলেও তোমাকে আমি হাসি খুশি রাখবো। একটা সম্পর্কে বিশ্বাস অতি প্রয়োজন। তোমার উপর আমার দৃঢ় বিশ্বাস আছে। তুমি কখনোই এমন কিছু করবে না যা দেখে আমি কষ্ট পাবো কিংবা আমাদের সম্পর্কে ফাটল ধরবে। তার থেকেও বড় কথা, ভালো মুহূর্তগুলো কাছের মানুষের সাথে ভাগ করে নিলে তা আরো আনন্দ ঘন হয়। এই না হলে আমার ইশরা পাখি, তুমি এত বুঝদার বলেই তো আমার তোমাকে এত ভালো লাগে। এই নাও, এবার কেকটা খেয়ে একটু মিষ্টি মুখ করো তো দেখি। চামচ দিয়ে একে অপরকে কেক খাইয়ে দিল তারা। এর ফাঁকে সাফায়েত দুষ্টুমি করে একটু ক্রিম ইশরার ডাকে লাগিয়ে দিল। ইশরাও মিথ্যা রেগে যাওয়ার ভান করে মুখ ঘুরিয়ে নিল। সাফায়েত রাগ ভাঙানোর চেষ্টায় যখন ব্যস্ত ছিল, ইশরাও সুযোগ বুঝে তার গালে ক্রিম লাগিয়ে দিল। তার মুখ ভাব থেকে হাসি আটকাতে পারল না ইশরা। হাসিতে মগ্ন থাকা প্রেয়সীকে মুগ্ধ নয়নে দেখতে লাগলো সাফায়েত। খানিকটা দূর থেকে এই দৃশ্য দেখছে তোহা। দাঁতে দাঁত চেপে ওনার এক প্রান্ত খামচে ধরে দুজনকে দেখে চলেছে সে। তবে এখনই ফিরে এলো না। বেশ কিছু সময় আড়াল হয়ে দাঁড়িয়েছিল। তাদের এই ভালোবাসার মুহূর্তটা সে নষ্ট করতে চায় না। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো তিনজন। সাফায়েত একটা রিক্সা দাঁড় করিয়ে তোহার দিকে ফিরে বলল, তোহা, তুই বাড়ি চলে যা। তুই যাবি না? যাবো, আগে ইশরাকে পৌঁছে দিয়ে আসি। তারপর তার কানে ফিসফিস করে বলল, বুঝিস না, ওকে ছাড়তে আমার দিয়ে লাগে। সারাদিন ওর সাথে সময় কাটাতে ইচ্ছে করে। সেও হেসে ফিসফিস করে বলল, ওরে আমার প্রেমিক পুরুষ রে, এখন তো তোরই সময়। যা যা, একান্তে সময় কথা বল। আমি আর হাড্ডি হব না। রিক্সা ছড়ে বসলো সে। ঈশার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আসি ইশরা, সাবধানে যেও, আর এই পাগলটার খেয়াল রেখো। রাস্তায় চলাফেরার সময় তার মন আকাশে বাতাসে থাকে। ইস রে, দিলি তো আমার মান সম্মান ডুবিয়ে। মামা, এই ফাজিলটাকে নিয়ে তাড়াতাড়ি বিদায় হন, না হলে আরো কি কি বলে আমার ইজ্জতের ফালুদা বানাবে তার ঠিক নেই। হাত নাড়িয়ে দুজনকে বিদায় জানালো তোহা। রিক্সা খানিকটা এগিয়ে যেতে সে পেছন ফিরে তাকালো। দূরে দেখা যাচ্ছে সাফায়েত যত্ন সহকারে ইশরার হাত ধরে আছে। দুজনে পা মিলিয়ে হেঁটে চলে যাচ্ছে। যতক্ষণ দেখা যায় সে তাকিয়ে ছিল। চলতে চলতে একসময় তারা দৃষ্টিসীমার বাইরে চলে আসলো। পড়াশোনা করছিল তোহা। ফোনের শব্দে বিরতি নিল সে। স্ক্রিনে সাফায়েত নামটা দেখে কিছু সময় সে তাকিয়ে রইল। বেশ কয়েক মাস আগেও এই মানুষটার ফোন পেলে সে সব কাজকর্ম ফেলে ছুটে আসতো। এখন সময় পরিবর্তন হয়েছে। এখন কেন যেন তার সাফায়েত নামক মানুষটা আশেপাশে থাকলেও দ্বিধা লাগে কথা বলতে। পুনরায় রিংটোনের শব্দে
তোহা ভাবনায় ইতি টানল, গলা পরিষ্কার করে কণ্ঠ স্বাভাবিক করলো। হ্যাঁ সাফু বল। কোথায় ছিলি এতক্ষণ? কতবার ফোন দিয়েছি। মিথ্যে কথা বলবি না, মাত্র একবারই দিয়েছিস। মিথ্যা রাগ দেখিয়ে বলল সে। অপর প্রান্ত হতে সাফায়েত হেসে বলল, আরে এসব তো কথার কথা। আচ্ছা ওসব রাখ, শোন না তোহারানি। জি বলুন না সাফেদ সাহেব। তাকে অনুকরণ করে বলল তোহা। তোহারানি, কালকে যাবি তোর পছন্দের বার্গার খেতে? শুন, এত লোভ দেখাতে হবে না, সোজাসুজি বল কি কাজ সাজছে। পুনরায় সে ছোট বাচ্চাদের মতো হেসে বলল, বুঝতে পেরে গিয়েছিস? তোকে আমি আজকে দেখছি না, তোর নারী নক্ষত্র আমার জানা। এবার বল কি করতে হবে। শোন না তোহারানি, আমার অ্যাসাইনমেন্টটা একটু করে দে না প্লিজ প্লিজ। পরশু লাস্ট ডেট, আমি এখনো কিচ্ছু করিনি। প্লিজ বাবু, এবারের মতো বাঁচিয়ে দে, এই শেষবার। তোহা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাস বাস, বুঝতে পেরে গিয়েছি। তোর এই শেষবার কথাটা আমি আজ পর্যন্ত বহুবার শুনেছি। গত মাসেও সেম কথাটাই বলেছি। আরে এটা তো শেষবার বলেছি, শেষের শেষবার এখনো বহু দূরে। প্লিজ বাচ্চা করে দে। আচ্ছা দিব, আর বাচ্চাদের মতো কান্না করিস না। থ্যাংক ইউ বাবু, তোকে কাল পাক্কা বার্গার খাওয়াবো। সেটা দেখা যাবে, তবে এই বাবু টাবু ডাকবি না। আমি তোর বাচ্চা নাকি? অবশ্য তুই আমার বড় বাচ্চা। আচ্ছা আমি এখন রাখছি, ইসরা ফোন দিচ্ছে। বাই বাই তোহারানি। তোহা বাই বলবে তার আগে ফোন কেটে গেল। হতাশ নয়নে সে ফোনের দিকে তাকিয়ে ভাবল, এক সময় আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলতাম, আর এখন সেসব শুধু স্মৃতি। তুই কি আমার থেকে সত্যি সত্যি দূরে চলে যাচ্ছিস সাফাই? ইশরা এবং সাফেদকে একসাথে দেখে তোহা ভাবতে লাগলো তার যাওয়া উচিত হবে কিনা। তারপর নিজেই নিজেকে ধমকে বলল, সাফাইতের সাথে যেই থাকুক, এত দ্বিধা করার কি আছে? সে কি আমার দূরের কেউ নাকি? তোহা, তুই নিজেই নিজেকে অস্বস্তির মধ্যে ঠেলে দিচ্ছিস। সাফেদের পাশে এসে দাঁড়ালো সে। ব্যাগ থেকে একটা ফাইল বের করে টেবিলে রাখলো। এই নে তোর অ্যাসাইনমেন্ট, যত্ন করে রাখিস। হারিয়ে আবার কান্নাকাটি করিস না, আমি তখন আর করে দিব না। আরে আমার তোহারানি, থ্যাংক ইউ। তুই বস, আমি তোর জন্য গরম গরম চা নিয়ে আসছি। কাল রাতে ঠিক মতো ঘুমাসনি আমি জানি। তোহা প্রথমে বারণ করতে চাইলেও পরবর্তীতে করলো না, খালি চেয়ারটাতে বসে পড়লো। মুখে হাসি রেখে বলল, এই যে আমি তোমাদের মাঝে চলে আসি, এতে তুমি বিরক্ত হও বুঝি? আরে না না, কি বলছো এসব? তুমি সাফায়েতের বেস্ট ফ্রেন্ড, সেই হিসেবে তুমি আমারও বন্ধু। তার থেকেও বেশি আমি তোমাকে বড় বোনের নজরে দেখি। সাফায়েত আমাকে সবসময় তোমার কথা বলে, তুমি নাকি ওর জীবন্ত ডায়েরি। সত্যি সে আমার কথা বলে? তা নয় তো কি, মিথ্যা বলবো না। প্রথম থেকে যখন সে তোমার কথা বলতো তখন না আমার হিংসে হতো, সাথে তোমাকে দেখার সুপ্ত ইচ্ছা জেগেছিল। যখন তোমার সাথে দেখা হলো, তোমার সাথে কথা বলা শুরু হলো, বুঝতে পারলাম কেন সাফায়েত তোমার এত প্রশংসা করে। সাফায়েত তার কথা ইশরাকে বলে জানতে পারে। তোহার অধরের কোণে তৃপ্তি মাখা হাসি ফুটে উঠল। চা হাতে সাফায়েত ফিরে এলো, তোহাকে দেওয়ার আগে কয়েকবার তাতে ফু দিল। সাবধানে খাবি, গরম। আর জিহ্বা পুড়িয়ে মুখের স্বাদ খারাপ করে রাখবি। আমি জানি, তোকে আর আমার গার্জিয়ান সাজতে হবে না। জানিস বলেই তো বারবার জিহ্বা পুড়িয়ে রাখিস। জানো ইসরা, খেয়াল না করিয়ে দিলে ইনি প্রতিবার গরম চা খেতে গিয়ে জিহ্বা পুড়িয়ে আউ উ করবে আর বলবে খাবারে স্বাদ নেই। তোহা কথায় পেরে উঠতে না পেরে ভেঙচি কাটল। এরকম মুখ আঁকা বাঁকা করিস না, দেখবি কখন একেবারে বাঁকা হয়ে গিয়েছে। তখন কোনো সুন্দর ছেলে আর তোর পিছনে ঘুরবে না। তোকে তো আমি। আরে আরে, তোমরা এবার থামো, হাসতে হাসতে আমার মুখ ব্যথা হয়ে গিয়েছে। কথা বলবি না আমার সাথে আর বেয়াদব। আমি গেলাম, তুই থাক একা একা। আধো গরম চাটা এক নিঃশ্বাসে খেয়ে নিল সে। যদিও বা গলা খানিকটা জ্বলছে, তবে তা প্রকাশ করলো না। আরেকবার ভেঙচি কেটে কটকট করে চলে গেল। বুঝলে ইসরা, ছোট থেকেই সে এরকম, কথায় না ফিরে উঠলে রাগ দেখিয়ে চলে যায়। তা তো তোমাদের কাণ্ড দেখেই বুঝতে পেরেছি। তুমিও কম না, সব সময় ওর পেছনে পড়ে থাকো। কি করবো বলো, পেটের ভাত হজম করতে হবে তো। সাফায়েতের কথা শুনে ইশরা না হেসে পারল না। টিউশনি করিয়ে বাড়ি ফিরে একটু বিশ্রাম দিচ্ছিল তোহা। ঘুমের মাঝে কানের কাছে ঠান্ডা বাতাস অনুভব হতে নড়ে চড়ে উঠল। কথাটা আরো গায়ে জড়িয়ে নিল। পুনরায় আবারও একই ধরনের বাতাস অনুভব করলে সে অপর পাশে ফিরে গেল। তবে ঘুম বেশিক্ষণ স্থায়ী হলো না। তোকে এখন আমি নিয়ে যাব, আমাদের জিন সর্দার তোকে খুব পছন্দ করেছে। কথা শেষে বিদঘটে হাসি শুনে ধরফড়িয়ে উঠে বসলো তোহা। নিঃশ্বাস দ্রুত বেগে উঠানামা করছে। তার অবস্থা দেখে সাফায়েত উচ্চস্বরে হেসে উঠল।
তার হাসি দেখে তোহার বড্ড রাগ হলো। বালিশ নিয়ে ছুঁড়ে মারলো তার দিকে। আরে পেতনি কি করছিস? লাগছে তো। লাগুক, লাগার জন্যই তো মেরেছি। এটা কি ছিল? এইভাবে কেউ রাক্ষসের মতো হাসে? আর একটু বলে আমার প্রাণ বেরিয়ে যেত। কথা শেষে বুকে হাত দিয়ে বড় একটা নিঃশ্বাস নিল সে। ভালোই হতো, তখন কবজি ডুবিয়ে তো 40 খেতাম। তবে রে, আরেকটা বালিশ নিয়ে ছুঁড়ে মারার আগে সাফায়েদ বাধা দিল। আচ্ছা বাবা, সরি সরি, কুল বাবু কুল। তোহা বালিশটা উঁচিয়ে বলল, আবারও বাবু বলেছিস? তোকে তো আমি এবার শেষ করে ফেলবো। আচ্ছা তোহা, তোহা এবার বালিশটা রেখে দে, এই নাদান বাচ্চাকে আর মারিস না। তোহা আর চোখে তাকিয়ে বালিশটা জায়গায় রেখে দিল। চুল বাঁধতে বাঁধতে বলল, এখানে কি এখন? আবারও কি কোনো কাজ আছে নাকি? থাকলে তাড়াতাড়ি বলে ফেল। আমি তো সবসময় তোর কাছে কাজ করানোর জন্য আসি। মুখ ভার করে বলল সে। তোহা ততক্ষণে বিছানা থেকে নেমে পড়েছে। সে এগিয়ে এসে সাফায়েতের থুতনি ধরে ঢং করে বলল, না, তুমি তো আমার কাজ করে দিতে আসো। যা তাহলে, আমি আর আসবো না, কাটটি তোর সাথে। হয়েছে, এবার নাটক বন্ধ কর আর আসল কথায় আয়। মা কোথায়? কিছু খেতে দেয়নি তোকে? জিজ্ঞেস করেছিল কি খাবো, তবে আমি বারণ করেছি, কারণ বাইরে গিয়ে খাবো। এখন তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে। কেন? কোথায় যাব? আমি কিছুক্ষণ আগে গেলাম, এখন আর বাইরে যেতে ইচ্ছে করছে না। কিন্তু কেশুরে কার কথা। আলমারি খুলে সব জামা কাপড় নাড়াচাড়া করে একটা জামা নিয়ে তোহার হাতে ধরিয়ে দিল সে। এক প্রকার ঠেলে তাকে ওয়াশরুমে পাঠিয়ে দিয়ে পড়ল। তাড়াতাড়ি বের হবি, না হলে এই অবস্থায় তুলে নিয়ে যাব। আর কথা বাড়ালো না তোহা, কারণ সে ভালোই জানে গলা ফাটিয়ে বললেও সাফায়েত তার কথায় কোনো কান দেবে না। পার্কের পাশে দাঁড়িয়ে আছে তোহা। সাফায়েত একটা হেলমেট নিজে পরে দিল, অপরটা তোহার দিকে বাড়িয়ে দিতে গেলেও দিল না। তোহার মনক্ষুণ্ণ হলো। সে ভাবলো হয়তো এখন ঈশা এটা ব্যবহার করে বলে সাফায়েতের দিতে দ্বিধা লাগছে। থাক, কেন অন্যের জিনিসে ভাগ বসাবো? এটা তো সামান্য হেলমেট, একদিন না পড়লে কিচ্ছু হবে না। সেখানে পুরো মানুষটাকেই দিয়ে দিয়েছি, সেখানে এটা তো সামান্য হেলমেট। সে যখন নিজের ভাবনায় মত্ত ছিল সে সময় সাফায়েত তার চুলকো যত্ন সহকারে গুছিয়ে বাঁধল। তোহা ভাবনায় ইতি টেনে অবাক নয়নে তার কাজকর্ম দেখে চলেছে। সাফায়েত হেলমেটটা পরিয়ে দিয়ে বেল্টখানে বাঁধতে বাঁধতে বলল, এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছিস কেন? নতুন দেখছিস আমাকে? তোকে বহু বছর ধরে দেখলেও যে আমার দেখার তৃষ্ণা মিটবে না রে। বিড়বিড় করে বলল তোহা। কি বিড়বিড় করছিস? বড় করে বল। এতক্ষণে সাফায়েত দূরে সরে গিয়েছে। তোহা মাথা নেড়ে জানিয়ালো কিছু না। বুঝি না বাবু, তুই মাঝে মধ্যে কি এত বিড়বিড় করিস। নে এবার উঠে বস, আমাকে ভালো করে ধরবি। পড়ে গেলে এখানে ওখানে যাওয়ার বদলে হসপিটালে ঘুরতে হবে। সাফায়েতের পর তোহা উঠে বসলো, দুহাত রাখলো সাফায়েতের কাঁধে। বাইক সামনে এগিয়ে যাচ্ছে। শো শো বাতাসে তার পেছনে পড়ে থাকা চুলগুলো উঠতে লাগলো। শখানেক মানুষ গাড়ি পেরিয়ে তারা এগিয়ে যাচ্ছে সামনে। তবে সেসবে এখন তোহার খেয়াল নেই। সে সাইড মিরারে সাফায়েতের প্রতিচ্ছবি দেখতে ব্যস্ত। মানুষটাকে আজ সে প্রথম দেখছে না। তার সবকিছু তোহার জানা, তবুও সে খুঁটিয়ে খুঁটিয়ে তাকে দেখে চলেছে। তৃষ্ণার্ত পাখির মতো সাফায়েতকে দেখে নিজের চোখের তৃষ্ণা নিবারণ করার চেষ্টা করছে সে। সাফাই, তুই কি আমার জীবনে এখন অতিথি পাখি হয়ে গেলি? সময় শেষ হতেই কি আমাকে একা করে চলে যাবি? তুই হীনা আমি পারবো তো থাকতে? আপনাদের একসাথে বেশ লাগছে ভাইয়া। আপুটা কিন্তু বেশ সুন্দরী। এই নেন আপনার ফুল। সাফায়েত প্রত্যুত্তরে কিছু বলল না। হেসে ছেলেটা থেকে ফুল জোড়া নিয়ে টাকা পরিশোধ করে সামনে এগিয়ে গেল। একটা ফুল পকেটে রেখে অন্যটা তোহার চুলে ক্লিপ দিয়ে আটকে দিল। নীরবতা কাটিয়ে তোহা বলল, ছেলেটার ভুল ধারণা ভাঙালি না কেন? ও তো অন্য কিছু মনে করছে। কি মনে করছে? আমাদের একসাথে তো ভালোই লাগছে, ম্যাচিং ম্যাচিং কালার। বেস্ট ফ্রেন্ডরা তো ম্যাচিং ম্যাচিং পড়তেই পারে। কিন্তু ছেলেটা একটাই ভুল কথা বলেছে। কি? এই যে তুই সুন্দরী, নির্ঘাত ওর চোখে কেউ জাদু করেছিল, তাই তোকে ওর সুন্দর লেগেছে। তোর দিকে তাকালে তো আমার শ্যাওড়া গাছে পা ঝুলিয়ে থাকা পেতনির কথা মনে পড়ে। শয়তানরা কখনো ভালো জিনিসের মূল্য করতে জানে না। তোর চোখ যে নষ্ট তা আমি জানি। সাফায়েত চোখ ছোট ছোট করে তার দিকে তাকালো। তোহা সেদিকে পাত্তা না দিয়ে তাকে ছেড়েই হাঁটতে লাগলো। আইসক্রিম খাওয়ার সময় ভুলবশত তোহার মুখে খানিকটা আইসক্রিম লেগে গেল। দেখ তো সাফু গিয়েছে নাকি? সর, তোর দ্বারা হবে না গাধি। এটা ধর, এদিকে আয়। তোহাকে টেনে একটু সামনে আনলো সে। যত্ন সহকারে মুখে লেগে থাকাটা আইসক্রিম মুছে দিল।
এবার ঠিক আছে। তোহা সাফায়েতের দিকে তার আইসক্রিমটা বাড়িয়ে দিয়ে নিজেরটা খাবে তার আগে সাফায়েত বেশ খানিকটা খেয়ে ফেললো। কি করলি তুই কুত্তা? তুই আমারটা কেন খেলি? সাফায়েত নিজের আইসক্রিম কামড় বসিয়ে ভাব দেখিয়ে বলল, আমি কোনো কাজ বিনামূল্যে করি না। তোর মুখে লেগে থাকা আইসক্রিম পরিষ্কার করে দিয়েছি, তার তো কিছু মূল্য দিতে হবে। আমি তো জানি তোর থেকে চেয়ে লাভ নেই, তাই নিজেরটা নিজেই বুঝে নিলাম। নিজের আইসক্রিমটাও সাফায়েতের হাতে ধরিয়ে তোহার রেগে ধুম করে একটা কিল বসিয়ে দিল তার পিঠে। যদিও সে খুব বেশি ব্যথা পায়নি, তবুও নাটক করে বলল, ও আম্মা গো, আমার পিঠের হাড় মনে হয় ভেঙে গিয়েছে। আন্টি, আপনার মেয়ে আমাকে পঙ্গু করে দিয়েছে। তোহা তার মাথায় টোকা দিয়ে বলল, গাধা মানুষ পায়ে হাঁটতে না পারলে তাকে পঙ্গু বলে। তাদের এই হাসি ঠাট্টা কেউ দূর থেকে যে দেখছে এটা দুজনের কেউ লক্ষ্য করেনি। বাকি রান্নার সাহায্য করছিল ইশরা। ফোনের শব্দে রুমে এসে দেখলো আন্টুর নম্বর থেকে কল এসেছে। কে বলছেন? ইশরা, আমি সিনথিয়া। কেমন আছিস? এই তো ভালো আছি। তোর কি খবর? নম্বর সেভ না থাকার কারণে বুঝতে পারিনি। আমিও ভালো আছি। আচ্ছা, তোর কি সাফায়েত ভাইয়ের সাথে ব্রেকআপ হয়ে গিয়েছে নাকি? সিনথিয়ার কথা শুনে চমকে উঠল ইশরা। ব্যস্ত কণ্ঠে বলল, না না, সেরকম কিছু হয়নি। আমাদের মাঝে তো সব ঠিকই আছে। দেখ ইশরা, আমি তোর ক্লোজ ফ্রেন্ড না হলেও আমরা ক্লাসমেট। তোর সাথে আমার কোনো ঝামেলাও নেই যে আমি তোর ক্ষতি চাইবো। তোর ভালো চাই বলেই জানানোর জন্য তোকে ফোন করলাম। মেয়েটার কথার ভঙ্গিমা দেখে ইশরা বোন ঘাবড়াতে লাগলো। সিনথিয়া, হেয়ালি না করে একটু পরিষ্কার করে বলতো কি হয়েছে। আসলে আমি একটা পার্কে এসেছিলাম ঘুরতে। এখানে সাফায়েত ভাইকে একটা মেয়ের সাথে দেখলাম। বেশ হেসে খেলে সময় কাটাচ্ছে তারা। ম্যাচিং কালারের ড্রেসও গায়ে দেখছি। ভেবেছিলাম হয়তো তোদের ব্রেকআপ হয়ে গিয়েছে। এখন শুনি সেরকম কিছুই হয়নি। তার মানে কি সাফায়েত ভাইয়া চিট করছে না তো? সাফায়েতকে অন্য মেয়ের সাথে হেসে খেলে সময় কাটাচ্ছে জেনে ইশরার বুক কেঁপে উঠল। সাফায়েতকে সে প্রচুর বিশ্বাস করে। সে যদি বিশ্বাস ভেঙে দেয় তাহলে ইশরা পরবর্তীতে কাউকে ভরসা করার সাহস দেখাবে না। কি হলো ইশরা, তুই ঠিক আছিস? আমি বুঝতে পারছি কথাটা শুনে। আচ্ছা, মেয়েটা দেখতে কেমন বলতো? আমি তোকে ছবি হোয়াটসঅ্যাপ করেছি, নিজেই দেখে নে। ইশরা দ্রুত ছবিটা দেখলো। ছবিতে তোহাকে দেখে স্বস্তির নিঃশ্বাস নিল সে। ধুর মেয়ে, তুই তো আমাকে ভয়ই পাইয়ে দিয়েছিলি। আরে, এটা ওর বেস্ট ফ্রেন্ড। আমি চিনি আপুকে। তুই আর চিন্তা করিস না। সাফায়েত আমাকে কখনো ধোকা দিবে না। ও আচ্ছা। নির্লিপ্ত কণ্ঠে বলল মেয়েটি। পরবর্তীতে আবারও বলল, তাও এখন যে অবস্থা, কোনো কিছুর বিশ্বাস নেই। খেয়াল রাখিস ওদের দিকে। বন্ধুদের পেছনে তোর অগোচরে যদি কিছু করে বেড়ায়, বেশি বিশ্বাস করে ছেড়ে দিস না। হারিয়ে গেলে তখন পস্তাবি। রাখছি আমি। সিনথিয়ার ফোন তো রেখে দিল, কিন্তু ইশরার মনে ভয় এবং সন্দেহের বীজ পুঁতে দিয়েছে। খাসির উপর ধপ করে ইশরার পাশে বসে পড়ল সাফায়েত। তাকে চুপচাপ দেখে জানতে চাইল, কি হয়েছে? এভাবে চুপচাপ বসে আছো কেন? সকালে কিছু খাওনি নাকি? খেয়েছি। নির্লিপ্ত কণ্ঠে বলল সে। তাহলে এভাবে বসে আছো কেন? কিছু বলো। এই ইস্যু, তোমার কি মন খারাপ? আমার দিকে তাকাও তো। গালে হাতে নিজের দিকে ফেরালো সাফায়েত। ঈশ্বরে গাল থেকে হাত সরিয়ে তো আঁকড়ে ধরলে বলল, কাল একবারও ফোন করনি কেন? জানো কতক্ষণ অপেক্ষা করেছিলাম? আচ্ছা, এই কারণে মহারানীর মন খারাপ। আসলে কাল ফোনটা পানিতে পড়ে বন্ধ হয়ে গিয়েছিল। আসার পর ঠিক করাতে দিয়ে এসেছি। পরে তোমাকে অন্য ফোন থেকে ফোন দিতেও মনে ছিল না। দাঁড়াও, তোমাকে একটা জিনিস দেওয়া ছিল। ব্যাগ থেকে একটা শুকনো গোলাপ ফুল তার দিকে এগিয়ে দিল সে, যার কয়েকটা পাপড়ি তো পথ্যে ঝরে গিয়েছে। এটা তোমার জন্য, কালকে নিয়েছিলাম। তখন অনেক তাজা ছিল, কি টকটকে লাল ছিল রং, কিন্তু এখন দেখো শুকিয়ে মরা হয়ে গিয়েছে। তোমার কথা ভেবে নিয়েছিলাম এখন না দিলেও শান্তি পাবো না, তাই শুকনো মরমরেটাই দিলাম। ইশরা হেসে ফুলটা নিয়ে বলল, তুমি আমাকে ভালোবেসে যাই দাও না কেন, আমি তাতেই খুশি। কথায় কথায় ইশরা অন্যদিকে চলে গেল। সে ভেবেছিল কড়া করে জিজ্ঞেস করবে সাফায়েত কাল কোথায় ছিল, যদিও বা সে জানে, কিন্তু কথার তালে তা সম্পূর্ণ ভুলে গিয়েছে। তবে বেশ কিছু সময় কথার তালে সাফায়েত নিজেকেই বলল, জানো, কালকে তোহাকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম, সে সময় এই ফুলটা নিয়েছি। ওর আইসক্রিম খেয়ে ফেলেছিলাম বলে সে কি রাগ। ইশরা কথা কাটানোর জন্য বলল, তা তো অবশ্যই করবে। আচ্ছা, সেসব বাদ দাও তুমি। পুনরায় তারা অন্য কোথাও চলে গেল। আপাতত ইশরা সেসব নিয়ে কোনো ধরনের কথা বলে তাদের সুন্দর মুহূর্তটা নষ্ট করতে চায় না। সাফায়েত বারবার ঘড়ি দেখছে, দেখে তোহা বলল,
কিরে, এতবার ঘড়ি দেখছিস কেন? কি হয়েছে? সময় যাচ্ছেই না, কখন যে ক্লাসটা শেষ হবে। বেঞ্চে কপাল ঠিকই বলল সে। বারবার ঘড়ি দেখলে কি সময় দ্রুত চলে যায়? কোনো জরুরি কাজ আছে নাকি? ইসরার সাথে দেখা করতে যাব। পরের ক্লাস অফ কর। চুপ হয়ে গেল তোহা। কয়েক সেকেন্ড পরে ধীর কণ্ঠে বলল। হাতটা এদিকে দে তো। সাফাত নিজের ডান হাতটা এগিয়ে দিল, তবে তোহা সেটা সরিয়ে বাম হাতটা সামনে আনলো এবং ঘড়িটা খুলে নিজের ব্যাগে রেখে দিল। ঘড়ি খুলেছিস কেন? পছন্দ হয়েছে তোর? নিয়ে যাবি? তুই পচা করি আমার লাগবে না। বারবার সময় দেখলে অস্থিরতা বাড়বে, তাই এটা এখন আমার কাছে থাক। এখন তুই ক্লাসে মনোযোগ দে। পরে আমাকে যদি বলিস বুঝিয়ে দিতে, তাহলে তোর খবর আছে। সাফায়াত হতাশ হয়ে খালি হাত দিয়ে স্যারের দিকে তাকিয়ে রইল শুধু। কোনো পড়ায় তার কানে যাচ্ছে না। তার অবস্থা দেখে দীর্ঘশ্বাস ফেলল তোহা। লিখতে লিখতে বলল, কবে যে এই ছেলে ঠিক হবে? ক্লাস থেকে স্যার বেরিয়ে যেতে সাফায়াতের বোর্ডে যেন প্রাণ এলো। তার বলফতা যেন মুহূর্তে উবে গেল। তা দেখে তোহা খোঁচা দিয়ে বলল, এতক্ষণ তো মরা মুরগির মতো ঝিমোচ্ছিলি, এখন বুলেট ট্রেনের মতো দৌড়চ্ছিস। ও তুই বুঝবি না, প্রেম করতে হলে মরা মুরগি হলে চলে না। বুলেট ট্রেন না হলে প্রেম করে মজা আছে নাকি? সাফায়াত ব্যাগ নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে যেতে লাগলো। পেছন থেকে তোহা উচ্চস্বরে বলল। আরে সাফু, তোর ঘড়ি তো নিয়ে যা। সাফায়াত না থেমে জবাবে বলল, তোর কাছে রেখে দে, আমি কাল নেব। পরবর্তী ক্লাসগুলো মন দিয়ে করিস, আমাকে নোটস পাঠিয়ে দিস। আর ক্লাস করবি না আজ? না রে তুহারানি, আজ আমি গেলাম। সাবধানে বাড়ি যাস। তোর কিছু হলে আমি নোটস পাবো না। শেষ কথাটা শুনে তোহা কটকট করে তার দিকে তাকালো, যা দেখে সাফায়াত ভীষণ মজা পেল। হাসতে হাসতে ক্লাসরুম ত্যাগ করলো সে। কড়া রোদে সবার যান যায় যায় অবস্থা। রিক্সার জন্য দাঁড়িয়ে আছে তোহা এবং সাফায়াত। এদিক সেদিক তাকাতে তোহার নজর পড়লো রাস্তায়। কিছু একটা দেখে তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো। খানিকটা পিছিয়ে গেল সে, ঘাটা সামান্য বাঁকা করলো যেন সাফায়াতের ছায়ার কাছে তার মাথাটা যায়। আস্তে করে ফোনটা বের করলো এবং এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করে রাখলো। বিড়বিড় করে বলল, এভাবে যদি ভালোবাসার মানুষ হিসেবে তোর কাঁধে মাথা রাখতে পারতাম সাফু, কি হতো যদি ঈশা তোর জীবনে না আসতো? কি হতো যদি আমি তোকে নিজের মনের কথা বলে দিতাম? তুই আমার না হয় সাফু, কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলো আমি যত্ন করে স্মৃতিতে সাজিয়ে রাখবো। কি রে তোহা, এই দামড়ি বয়সেও ছায়ার সাথে কথা বলছিস? নিজের অনুভূতি সূক্ষ্মভাবে গোপন করে সে মিথ্যা ভাব দেখিয়ে বলল, করছি, তোর সমস্যা? আমার ছায়া, আমার যা ইচ্ছা করবো। তাহলে তুই এই রোদে দাঁড়িয়ে ছায়ার সাথে গল্প কর, আমি গেলাম। সাফায়াত রিকশায় ছড়ে বসে তোহাও তাড়াহুড়ো করে উঠে বসলো। বিয়াদ্দব, আমাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন? তোরই তো ছায়ার সাথে আড্ডা দেওয়ার শখ হয়েছে, তো তুই থাক না, চলে যাচ্ছিস কেন? চুপ কর শয়তান, আর বাজে কথা বললে রিক্সা থেকে ফেলে দিব। রিকশা তার আপন গতিতে চললে সাথে পুরো রাস্তা জুড়ে চলল দুজনের দুষ্টু মিষ্টি ঝগড়া। সাফায়াত ফোন পেয়ে হন্তদন্ত হয়ে নিচে নেমে এলো ইশরা। বড় বড় নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করলো, কি হয়েছে? হঠাৎ এত জরুরি তলব কেন? এভাবে ছুটে এসেছো কেন? হোঁচট খেলে কি করতে? তুমি যেভাবে বলেছো তাড়াতাড়ি নিচে নামতে, চিন্তায় আমি আপনা আপনি ছুটে চলে এসেছি। এবার তাড়াতাড়ি বলো কেন ডেকেছো? পাড়া প্রতিবেশী কেউ দেখে ফেললে রক্ষে নেই। সাফায়াত একটা ব্যাগ ইশরার দিকে বাড়িয়ে দিয়ে ইশরা তা নিতে বলল। ইশরা ব্যাগটা নিয়ে ভেতরে দেখলে কয়েকটা খাবারের প্যাকেট, যা থেকে সুন্দর একটা গন্ধ তাকে এসে পৌঁছাচ্ছে। এগুলো কি? কাল না বলেছিলে তোমার কাচ্চি খেতে মন চাইছে? কাল তো পারিনি, তাই আজ নিয়ে এলাম। ইশরা মনে মনে ভীষণ খুশি হলো, তবে তা প্রকাশ না করে বলল, কেন শুধু শুধু টাকা খরচ করতে গেলে? ওটা তো আমি এমনিতে বলেছিলাম, আমি টিউশনির টাকা পেলে ঘরেই বানিয়ে নিতাম। তোমার ইচ্ছে হয়েছে, তা কি আমি পূরণ না করে থাকতে পারি? এগিয়ে এলো সাফায়াত। ইশরার হাত জোড়া আঁকড়ে ধরে তার চোখে তাকিয়ে বলল, টাকা কোনো ব্যাপার না ইসরা, টাকা আসবে যাবে, কিন্তু এই সামান্যতে তোমার যে খুশি, তার কাছে টাকা কিছুই না। তোমার খুশির জন্য আমি সবকিছু করতে রাজি। ভালোবাসার কাছে এইসব কিছুই না। হয়েছে আমার প্রেমিক পুরুষ, এবার আমি যাই, মা খোঁজ করবে আমার। সাবধানে যেও, আর আন্টিকে বলো আমার তরফ থেকে এগুলো ট্রিট। ইশরা গেট পার হয়ে চলে গেল, কিন্তু সাফায়াত এখনই গেল না। কিছু সময় পর ইশরা বারান্দায় এসে বিদায় জানালো। সাফায়াত ইশরায় ভালোবাসি বলে বাইকে চড়ে নিজের গন্তব্যে পাড়ি দিল। কি রে তুহারানি, এভাবে মুখ ফুলিয়ে বসে আছিস কেন?
খাসির উপর বসে বলল সাফাত, কিন্তু তোহার কোনো ভাবান্তর সে দেখল না। পুনরায় একই প্রশ্ন করেও যখন কোনো উত্তর পেল না, তখন সাথে বসে থাকা ইলাকে প্রশ্ন করলো। কি হয়েছে ইলা? তোহা এরকম মূর্তির মতো বোবা হয়ে বসে আছে কেন? ইলা তোহার দিকে তাকালো। সে ইশারায় না বললো, যা সাফায়াতের চোখ এড়িয়ে গেল না। সে অস্থির হয়ে গেল। ইলা, কিছু লুকাবি না, বল কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে কি? বল ইলা। শেষে ধমক দিয়ে জানতে চাইলো সাফায়াত। ধমক খেয়ে ইলা গড় গড়িয়ে বলতে লাগলো, সিয়াম বেশ কয়েকদিন ধরে তোহাকে বিরক্ত করছিল, আজ তো সীমা পার করে ফেলেছে। কি করেছে? গম্ভীর কণ্ঠে বলল সে। আমরা দুজন করিডোর দিয়ে আসছিলাম, তখন সে কোথা থেকে এসে তোহার হাত ধরে বাজে বাজে কথা বলতে শুরু করেছে। অনেক টানা হেচড়া করে তোহা নিজের হাত ছাড়িয়েছে। সাফায়াত তোহার দিকে তাকালো। সে বুড়বড়া হয়ে ঘাস নাড়াচাড়া করছে। একটা দীর্ঘশ্বাস নিয়ে সাফায়াত উঠে দাঁড়ালো। তাকে চলে যেতে দেখে তোহা ধীর কণ্ঠে জানতে চাইল, কোথায় যাচ্ছিস? ঈশ্বর কাছে? সাফায়াত গভীর দৃষ্টিতে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল। কাজ আছে, তুই ইশরার সাথে ক্লাসে চলে যা। তোহা আর কিচ্ছু বলল না। আপাতত তার কিচ্ছু বলতে ইচ্ছে করছে না। অপরিচিত একটা ছেলে এভাবে সবার সামনে হাত ধরে টানা হিচড়া করছে। ধাক্কাটা সে করেও সামলে উঠতে পারছে না। ইশরা ক্লাসে বসে গল্প করছিল। সে সময় একটা মেয়ে দৌড় এসে হাঁপাতে হাঁপাতে তাকে জানালো, ইশরা, তাড়াতাড়ি চল, সাফায়াত ভাই অনেক বড় ঝামেলায় জড়িয়ে গিয়েছে। কি হয়েছে সাফাইতের? কয়েকটা ছেলের সাথে গেটের কাছে মারামারি করছে সাফায়াত ভাই। আমি ওইদিক আসার সময় দেখলাম। মেয়েটার কথা শুনে ইশরা এক মুহূর্তও দেরি করলো না। ব্যাগ কাঁধে নিয়ে দৌড় লাগালো গেটের কাছে। সিয়াম নামক ছেলেটার গালে পুনরায় সজোরে থাপ্পড় মারলো সাফায়াত। রাগে গজগজ করতে করতে বলল, সারা তোর সাহস তো কম না, তুই তোহার সাথে অসভ্যতামি করেছিস, আর তো একেবারে সীমা পার করে ফেলেছিস। ইচ্ছে করছে তোকে জ্যান্ত মাটিতে পুঁতে দিই। শরীরে অনেক জ্বালা না তোর? তোর জ্বালা আমি আজকে যদি না মিটিয়েছি না। মার কেউ সিয়ামের মধ্যে কোনরূপ অনুশোচনা কিংবা ভয়ের রেশ দেখা গেল না। বরং সে কুৎসিত ভাবে হেসে বলল, আমার শরীরে না হয় জ্বালা ধরেছে, তাই ওই মেয়ের হাত ধরেছি ফিল নেওয়ার জন্য। কিন্তু তোর তো জ্বলছে কেন? এত রাগ কেন করছিস? শুনেছি ওই মেয়ে তোর বন্ধু, তা শুধুই কি বন্ধু নাকি ফ্রেন্ডস উইথ বেনিফিট? আরে বলতে পারিস, কোনো সমস্যা নেই, ফাঁকা জায়গা লাগলে আমাকে বলতে পারিস। সিয়ামের কুৎসিত কথা শুনে সাফায়াতের মাথায় আগুন ধরে গেল। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সর্বশক্তি দিয়ে সিয়ামকে আঘাত করতে লাগলো সে। সাফায়াতের এই ধরনের ক্ষিপ্ত রূপ দেখে খাপড়ে গেল ইশরা। প্রথমে এগিয়ে আসার সাহস না পেলেও সাহস সঞ্চয় করে এগিয়ে এলো তাকে আটকানোর জন্য। সাফাইত, ছেড়ে দাও ওকে, ওর রক্তক্ষরণ হচ্ছে, আরো মারলে বড় কিছু হয়ে যাবে। ছাড়ো সাফাইত। তাকে টানাটানি করতে লাগলো ইশরা, কিন্তু সাফায়াতকে এক চুলও সরাতে পারল না সে। একসময় সাফায়াত খেয়াল না করে ইশরাকে ঠেলে দূরে সরিয়ে দিল, যার ফলে সে ছিটকে খানিকটা দূরে সরে গেল। ইশরা এগিয়ে এলো না। অবাক নয়নে সাফায়াতের দিকে তাকিয়ে রইল। এরই মাঝে কোথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো তোহা। সে ভার্সিটি পেরিয়ে অর্ধেক রাস্তা চলে গিয়েছিল। ইলার ফোন পেয়ে দৌড়াতে দৌড়াতে পুনরায় ফিরে এসেছে। সাফুত, ছাড় ওকে, মরে যাবে ও। সাফুত, ছেড়ে দে। বেশ কয়েকবার চেষ্টার পরেও যখন তোহা ব্যর্থ হলো, তখন উপায় না পেয়ে চড় মেরে বসলো সাফায়াতের গালে। থমকে গেল সবাই। কিছু মুহূর্ত আগেও জায়গাটা কোলাহল পূর্ণ ছিল, মুহূর্তেই তার নীরবতায় ছেয়ে গেল। তার আচমকিক কাজে সবার সাথে ইশরাও অবাক হলো, সঙ্গে তার খানিকটা রাগও হলো। তবে সাফায়াতের মুখভাব পরিবর্তন হলো না। সে এখনো হিংস্র বাঘের মতো সিয়ামের দিকে তাকিয়ে আছে। তোহা হুঙ্কার দিয়ে বলল, এটা ভার্সিটি সাফায়াত, তুই এখানের পড়াশোনা করতে এসেছিস, গুন্ডামি করতে নয়। কে বলেছে তোকে এসব করতে? আমি বলেছিলাম আমার হয়ে লড়তে আয়? বলেছিলাম? বল। ওর উল্টো পাল্টা কিছু হলে তোর ক্যারিয়ার শেষ হয়ে যাবে, এটা বুঝতে পারছিস না? সাফায়াত দাঁতে দাঁত চেপে চুপচাপ দাঁড়িয়ে রইল। রক্তমাখা থু মাটিতে ফেলে কুৎসিত নজরে দোহার দিকে তাকিয়ে সিয়াম বলল, এতগুলো মানুষ আটকানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি, যেই না তোহা এলো অমনি সরে গেলি। কি ব্যাপার গুরু? আমি যা বলেছি তাই না? কি তোহা, বন্ধুত্বের নামে ভালোই চললে নাকি? আমিও তো তোমার বন্ধুই হতে এসেছিলাম, বিনিময়ে তুমি যদি... সিয়ামের কুৎসিত চাহানি এবং কথাবার্তায় গা গুলিয়ে এলো তোহার। সে সহ্য করতে না পেরে সজোরে জ্বর বেড়ে বসলো সিয়ামের গালে। মাটিতে একতলা থুতু ফেলে ঘৃণা ভরা কণ্ঠে বলল, এই থুথু তোর মুখে মারতে পারলে শান্তি পেতাম। তুই নোংরা বলে অন্যজনও নোংরা হবে
এই ভাবনা ছেড়ে দে। তোর চরিত্র খারাপ বলে অন্যরাও যে সে পথে হাঁটছে, এই ভুল ধারণা থেকে বেরিয়ে আয়। তোদের মতো কুকুরদের সাথে কথা বলতে আমার রুচিতে বাধে। সিয়াম থেকে চোখ সরিয়ে সাফায়েতের দিকে তাকালো তোহা, দেখলো সে হাত মুষ্টি করে দাঁড়িয়ে আছে। কুকুর যদি তোকে কামড় দেয়, তুইও কি কামড় দিবি? হ্যাঁ, কেন শুধু শুধু পচা নর্দমা হাত দিতে যাস বলতো? নর্দমা যতই পরিষ্কার করা হোক না কেন, তা থেকে পচা গন্ধ আসবেই। কেন নর্দমায় গিয়ে নিজেকে দূষিত করছিস? চল এখান থেকে। সাফায়েত টেনে নিয়ে গেল তোহা। সিয়ামকে কয়েকটা ছেলে মিলে ব্যান্ডেজ করাতে নিয়ে গেল। আস্তে আস্তে জায়গাটাও ফাঁকা হতে লাগলো। তবে ইশরা এখনো সেই জায়গায় মূর্তির মতো দাঁড়িয়ে আছে। সে ভাবতেও পারছে না সাফায়েত তাকে খেয়ালই করেনি। সাফায়েতের এই হিংস্র রূপ, এ ধরনের ব্যবহার দেখে সে এক প্রকার ঘুরে চলে গিয়েছে। প্রিন্সিপালের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সাফায়েত, সিয়াম এবং তাদের পেছনে দাঁড়িয়ে আছে তোহা। উনি যে বেশ রেগে আছেন তা উনার মুখশ্রী দেখেই বোঝা যাচ্ছে। এইসব কি সাফাইদ? সিনিয়র হয়ে যদি তোমরা এরকম আচরণ করো, তাহলে নতুনরা কি শিখবে? তোদের কার্যক্রম ইতিমধ্যে ভার্সিটি পেরিয়ে বাইরের মানুষের কানে গিয়ে পৌঁছেছে। শখানেক জায়গায় তোমাদের মারামারির ভিডিও শেয়ার হয়েছে। পরিচিতরা আমাকে তাদের মেনশন দিচ্ছে, ভার্সিটি নিয়ে সবাই নিন্দা করছে। বুঝতে পারছো তোমরা? সরি স্যার, রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে হয়ে গিয়েছে। মাথা নিচু করে বলল সাফায়েত। রিফাত সাহেব হুক্কার দিয়ে বললেন, সরি বললে কি সবকিছু সমাধান হয়ে যাবে? এটা তোমার রাগ দেখানোর জায়গা নয়। রাগ দেখাতে হলে, গুন্ডামি করতে হলে ভার্সিটির বাইরে গিয়ে দেখাবে, তখন কেউ কৈফিয়ত চাইবে না। সাফায়েত পরবর্তীতে কিছু বলার সাহস পেল না। তোহা এত সময় চুপ করে থাকলেও এবার মুখ খুলল। স্যার, আমার কিছু বলার আছে। সরু চোখে তাকালেন রিফাত সাহেব। তুমি সেই মেয়েটা না যে ওকে চড় মেরেছিল? জি স্যার, আমার নাম তোহা। তুমি কেন এর মাঝে এসেছো? কোন অধিকারে ওর গায়ে হাত তুলেছিলে তুমি? সাফায়েত কিছু বলবে তার আগে তোহা তাকে ইশারায় থামিয়ে নিজে বলল, আমি সাফায়েতের বেস্ট ফ্রেন্ড। তাদের মাঝে আসার কারণ, ঘটনা মূলত আমাকে ঘিরেই। আজ সকালে করিডোর দিয়ে আসার সময় সিয়াম নামক ছেলেটি আমার সাথে অসভ্যতা করেছিল। সবার সামনে আবার হাত ধরে টানা হেঁচড়া করেছিল। সাফায়েত এটা শুনে নিজেকে আর ঠিক রাখতে পারেনি, তাই রাগের বশে এসব করে ফেলেছে। ওর হয়ে আমি ক্ষমা চাইছি স্যার। কোনো শাস্তি দিতে হলে আমাকে দিতে পারেন। সিয়াম ভেবেছিল সে ভিকটিম কার্ড প্লে করে বেঁচে যাবে, কিন্তু তোহার কথা শুনে প্রিন্সিপালের দিকে তাকিয়ে বুঝলো আর তার রুখে নেই। তুমি কি সিয়ামের কোনো শাস্তি চাও? তোহা একদম সরাসরি বলে দিল, জি স্যার, পড়াশোনা করার স্থানে এই ধরনের নিম্নমানের কাজ খুবই অসন্তোষজনক। আমি শাস্তির বিষয়টা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। আশা করব আপনারা এর যথাযথ ব্যবস্থা নেবেন। ঠিক আছে, তোমরা দুজন এখন আসতে পারো। তবে দ্বিতীয়বার যেন এরকম কিছু না হয়। কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবে। নিজে থেকে কিন্তু কিচ্ছু করতে যাবে না। ঠিক আছে স্যার, ধন্যবাদ। রুম থেকে বেরিয়ে বড় একটা নিঃশ্বাস নিল তোহা। সাফায়েতকে টেনে মেডিসিন রুমে নিয়ে এলো সে। হাত এবং মুখে আঘাত পাওয়া জায়গাগুলোতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছে। তার এই নীরবতা সাফায়েতের ভালো লাগছে না। কিরে তোহারানি, কথা বলছিস না কেন? আচ্ছা বাবা, সরি, আমি আর কখনো এরকম করব না। এবার তো কথা বল। তোহা কোনোরূপ উত্তর দিল না। ব্যান্ডেজ করে নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে এলো, তবে বেশি দূর যেতে পারলো না। কয়েক কদম যেতে পেছন থেকে সাফায়েত তার ব্যাগ টেনে নিজের সামনে নিয়ে এলো। এরকম করছিস কেন? আমি কি ভুল করেছি বল? ওকে শিক্ষা না দিলে হতো না? সাফায়েত, ব্যাগ ছাড় আমার। ব্যাগ ছাড়িয়ে চলে যেতে নিলে এবার সাফায়েত তার হাত টেনে ধরলো। এবার খানিকটা রাগী স্বরে বলল, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, এরকম করছিস কেন তুই? আমি তো ভুল কিছু করিনি। প্রিন্সিপালের রুমে যেতে হয়েছে বলে তুই মন খারাপ করেছিস। আরে উনি তো আমাদের বকা দেননি, তাহলে কি হয়েছে? তোহা কোনো প্রকার উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে নিল। এই তোহা, তুই কি সিয়ামের ওইসব কথায় মন খারাপ করেছিস? আমার দিকে তাকা। সাফায়েত তার মুখ নিজের দিকে ফেরালো। তোহার চোখে জল দেখে সাফায়েত অস্থির হয়ে উঠল। বুঝলো সিয়ামের কথায় সে আঘাত পেয়েছে। আরে আরে তোহা রানী, কান্না করছিস কেন? দেখ, ও তো বাজে ছেড়ে, ওর চিন্তা ভাবনাও বাজে। তুই কেন শুধু শুধু ওর কথায় মাথায় নিয়ে বসে আছিস বলতো? দেখ আমার দিকে। আমরা তো জানি আমরা স্বচ্ছ, আমাদের বন্ধুত্ব স্বচ্ছ। তাহলে বাহিরের মানুষের কথা কেন গায়ে মাখবো? তোহার কি হলো সে জানে না। আচমকা হাউমাউ করে কান্না শুরু করে দিল। সাফায়েত যত্ন সহকারে তার কপালটা নিজের বুকে ঠেকালো। বেশ কিছু সময় পর নিজেই তা সরিয়ে যত্ন সহকারে চোখের জল মুছে দিল। হয়েছে, এবার বাচ্চাদের মতো কান্না বন্ধ কর। আমার শার্টটা ভিজিয়ে দিয়েছিস, দেখ তোর নাকটা পুরো লাল টমেটো হয়ে গিয়েছে।
ইস, তুই নাক মুছেছিস নাকি সাথে? ইউ! বমি নাটক করে বলল সাফায়েত। তোহা তার হাতে একটা চাপড় দিল, পর মুহূর্তে তার দিকে তাকিয়ে হেসে ফেলল। শান্তিতে একটু কান্নাও করতে দিবি না? না, দেবো না। তোমাকে শান্তিতে দেখলে আমার জ্বলে। যা শয়তান, আমার সাথে কথা বলবি না। সাফায়েত তোহার ব্যাগ টেনে নিয়ে যেতে যেতে বলল, আমার অনেক খিদে পেয়েছে, মন ভালো করার মতো কিছু খেয়ে নি। খাওয়া শেষে বিলটা দেওয়ার পর আর কথা বলিস না। সাফায়েতের বাচ্চা, ছাড় আমার ব্যাগ, আমি যাব না তোর সাথে। কিন্তু কে শোনে কার কথা? সাফায়েত ভাবলে ভাবে তাকে টানতে টানতে নিয়ে গেল। নিউজ ফিড স্ক্রল করছে ইশরা। তারপর নিউজ ফিড জুড়ে ক্যাম্পাসে হওয়া সকালের ঘটনার ভিডিও ছড়াছড়ি। কেউ রোমান্টিক ব্যাকগ্রাউন্ড দিয়ে তা এডিট করেছে, তো কেউ খুব প্রকাশ করে পোস্ট করেছে। পরিচিতরা সকলে তাকে মেসেজ দিয়ে জানতে চাইছে সাফায়েতকে চর কে মেরেছে। ইশরা তা দেখেও কোনো রূপ জবাব দিল না। এবার ইশরার তোহার উপর খানিকটা রাগ হচ্ছে। কেন চোর মারতে গেল? ও কি বুঝতে পারেনি এতে সাফায়েতের কতটা সম্মানহানি হবে? এতটা নির্বোধ মানুষ কি করে হয়? কি এমন হয়েছে যে সাফায়েত এতটা রেগে কাউকে আঘাত করছে? আমাকে পর্যন্ত খেয়াল করেনি, কিন্তু তোহা আসতেই সে শান্ত হয়ে গিয়েছে। ভাবনায় ছেদ পড়লো ফোনের রিংটোনে। স্ক্রিনে সাফায়েত নামটা জলজল করছে। ফোন দেখে ইশরার সকালে ধাক্কা দেওয়ার কথা মনে পড়ে গেল। রাগ হলো তার। ফোনটার বিছানায় ছুঁড়ে ফেলে বালিশ দিয়ে কাঁধ চেপে শুয়ে রইল। অনবরত ফোনের রিংটোন সহ্য করতে না পেরে উঠে বসলো সে। রিসিভ করে গম গম কণ্ঠে বলল, কি সমস্যা তোমার? দেখছো ফোন রিসিভ করছি না, তাও বারবার কেন ফোন দিচ্ছ? রিসিভ করতে এত রাগী কণ্ঠ শুনে হক চকিয়ে গেল সাফায়েত। থতলানো কণ্ঠে বলল, আরে আরে ইসু, কুল কুল। এত রাগে আছো কেন? কেউ কিছু বলেছে? তা জেনে তুমি কি করবে? আমাকে আর কল দিবে না। পুরো দিন পেরিয়ে যাবার পর উনি এসেছে ঢং দেখাতে, আরেকবার ফোন দিলে খবর আছে। আরে ইশরা, শোনো না, এত রেগে আছো কেন? আচ্ছা বাবা, সরি। তুমি তো দেখেছোই সকাল থেকে কি ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছি। তোহাটাও সারাদিন মন খারাপ করেছিল। এখন তুমিও যদি রাগ করে থাকো তাহলে আমি কোথায় যাব? রাগে কষ্টে নিজের অজান্তে কথাগুলো বলে ফেলল ইশরা। সিয়ামের কথাগুলো সে শুনেছে। তখন থেকেই তার মাথায় হাজার খানিক বাজে চিন্তা এসে ভর করেছে। ফলে নিজের মেজাজ আর অনুভূতি ঠিক রাখতে পারছে না সে। বালিশে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল ইশরা। সাফায়েতকে সে ভীষণ ভালোবাসে। সে হারিয়ে গেলে ইশরা একেবারে ভেঙে গুড়িয়ে যাবে। ইশরার কথা শুনে সাফায়েত সকালের ঘটনাটা আবারও মনে করতে লাগলো। তখন সে বুঝতে পারল ভুল বশত সে ইশরাকে ধাক্কা দিয়েছিল। সাফায়েত নিজের কপাল চাপড়ালো। হায় হায়, এটা আমি কি করে বুঝলাম? এবার কি করে ইশরাকে মানাবো? আরে আর ধুর। সবকটা ফুল নাড়াচাড়া করে দেখছে তোহা। ঠোঁটের কোণে ঝুলে আছে বিষাদের হাসি। এই ফুল সে নিজের পছন্দের মানুষকে দেওয়ার জন্য কিনেছে। তবে এই ফুলের তোড়া তার পছন্দ পুরুষটা দেবে অন্য এক রমণীকে, যার নাম ইশরা। বেশ কয়েকটা তোড়া দেখার পর একটা তোড়া পছন্দ করলো সে। সাফায়েত বিনা বাক্যে সেটাই নিয়ে নিল। পাশাপাশি নীরবে হাঁটছে তোহা এবং সাফায়েত। নীরবতা ভেঙে সাফায়েত অস্থির কণ্ঠে ফুলগুলোর দিকে তাকিয়ে বলল, ইশরা মানবে তো? তোহা নির্লিপ্ত কণ্ঠে বলল, চেষ্টা করে দেখ। আমি সত্যি বলছি, ওকে আমি খেয়াল করিনি, না বুঝে ওভাবে সরিয়ে দিয়েছিলাম। অনুশোচনা করে বলল সে। মেয়েরা স্বভাব কত একটু কোমল হয়। তোর হঠাৎ আচরণে তার মন খারাপ হয়েছে, তবে তা ক্ষণস্থায়ী। দেখবি তুই ওর সাথে একটু ভালোবেসে ব্যবহার করলে ও স্বাভাবিক হয়ে যাবে। উফ, কথা বলতে বলতে দুজনে ক্যান্টিনে চলে এসেছে। কোনার একটা টেবিলে দেখলো ইশরা একা বসে বই পড়ছে। ফুলের তোড়াটা তোহার কাছে রেখে সাফায়েত ছুটে তার পেছনে এসে দাঁড়ালো এবং হুট করে হাত দিয়ে চোখ জোড়া চেপে ধরল। ঘাবড়ে গেল ইশরা। চোখ থেকে হাত সরানোর চেষ্টা করতে লাগলো। কে এটা? চোখ ছাড়া বলছি। বিরক্তি নিয়ে বলল সে। সাফায়েত খানিকটা কণ্ঠস্বর পাল্টে বলল, বাবু, তুমি আমাকে চিনতে পারছো না? আমি আকাশ, তোমার আকাশ। বলে মুখ টিপে হাসলো সে। কে আকাশ? কোন আকাশ? ছাড়ুন আমার চোখ, তারপর যা বলার বলুন। কি হলো, ছাড়ুন। সাফায়েত ঘাড় ঘুরিয়ে কিছু দূরে থাকা তোহার দিকে তাকালো। সে ইশারায় বলল ছেড়ে দিতে। এরই মাঝে ইশরা ছাড়া দিয়ে হাতটা সরিয়ে নিয়ে ঝাঝালো কণ্ঠে বলল, এই কে আপনি? হুট করে। সাফায়েতকে দেখে কথা বন্ধ হয়ে গেল। না রাগের পরবর্তীতে মুখশ্রীতে গম্ভীরতা ছেয়ে গেল। চুপচাপ চলে আসতে যাবে, কিন্তু সাফায়েত দিল না। জোর করে তাকে চেয়ারে বসিয়ে নিজেও পাশে বসলো। যেন উঠতে না পারে তাই হাত জোড়া চেপে ধরলো।
ইশরা, আমি সত্যি দুঃখিত, অনুতপ্ত আমি। ছেলেটা তোহার সাথে বাজে ব্যবহার করেছে জেনে আমার মেজাজ ঠিক ছিল না তখন, তাই না বুঝে তোমাকে আঘাত করে বসেছি। প্লিজ ইশরা, এবারের মতো ক্ষমা করে দাও। তুমি এভাবে কথা না বলে থাকলে যে আমার ভালো লাগছে না, দম বন্ধ লাগছে। প্লিজ ইস্যু, এবারের মতো ভুলটা ক্ষমা করে দাও। কথার মাঝে তোহার কাছ থেকে ইশরার অগোছরের তোড়াটা নিয়ে নিল সাফায়াত। সেটা ইশরার দিকে বাড়িয়ে ছোট বাচ্চাদের মতো করে বলল, যদি তুমি এটা নাও তাহলে বুঝবো আমাকে ক্ষমা করে দিয়েছো। বেশ কিছু সময় পরেও যখন ইশরা তা নিল না, তখন সাফায়াতের মন ভেঙে গেল। মাথা নিচু করে দীর্ঘশ্বাস নিয়ে বলল, কি ব্যর্থ প্রেমিক আমি। প্রেমিকার রাগ ভাঙাতে পারছি না। প্রেমিক সমাজ থেকে না আমাকে বিতাড়িত করে দেয়। এই সিরিয়াস মোমেন্টে সাফায়াতের এক ধরনের খেয়ালিপনা দেখে ইশরা ফিক করে হেসে ফেলল, যা দেখে সাফায়াতের খুশিতে লাফিয়ে উঠল। হেই, তুমি হেসেছো তাই না? তার মানে তুমি আজ রেগে নেই। কই হেসেছি? আমি তো হাসিনি। হাসি আটকে রেখে বলল সে। সাফায়াত বুঝলো ইশরা তার মজা নিচ্ছে, তাই সেও মজা নিতে বলল, ও, তাহলে হয়তো আমি ভুল দেখেছি। থাক, আর কি করার। এই ফুলের তোড়া দেখি কাকে দেয়া যায়, সাথে প্রেমিক সমিতি থেকে নামটাও কেটে দিতে হবে। ইশরা তোড়াটা কেড়ে নিয়ে বলল, কাকে দেবে শুনি? আমার জন্য আনা জিনিস অন্য কাউকে দিলে খবর আছে। সাফায়াত চোখ ছোট করে তার দিকে তাকালে ইশরা না হেসে পারল না। তাদের এই মানবিমানের পালা শেষ হয়েছে দেখে তোহা স্বস্তির নিঃশ্বাস নিল। একটা সময় পর সাফায়াত প্রাণ খুলে হাসতে দেখে তারও মন ভালো হয়ে গেল। নীরবে সেখান থেকে সরে এলো সে। ভার্সিটির সময় তখন প্রায় শেষ। সে সময় কোনো পূর্বাভাস ছাড়াই ঝুম করে বৃষ্টি নামলো। তোহার কাছে সবসময় ছাতা থাকে বিধায় তার কোনরূপ চিন্তা ছিল না। বিধায় এক হাতে ছাতা, অপর হাতে পায়জামা খানিকটা উঁচু করে ধরে সাবধানে মাঠ পেরিয়ে গেটের কাছে যাচ্ছিল তোহা। সেরকম কোথা থেকে দুজন ছুটে এসে তার ছাতায় ঢুকে তাকে দুপাশ থেকে চেপে ধরলো। আচমকে এ ধরনের ঘটনায় চমকে উঠল সে। তবে নিজের পাশে সাফায়াত এবং ইশরা দেখে ভীতি দূর হলো তার। তোরা, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম কে না কে ধরেছে ভেবে। তোকে আসলেই তুলে নিয়ে যাওয়া দরকার। তুই একা ছাতা নিয়ে বাড়ি চলে যাচ্ছিস, এদিকে যে আমাদের কাছে ছাতা নেই, তুই তো একবারও আমাদের খোঁজও নিলি না। তোহা খানিকটা বিরক্তি নিয়ে বলল, তোমাদের কাছে যে ছাতা নেয় তা আমি কি করে জানবো? আমি কি অন্তর্যামী? তুমি আমাকে না বলে কোথায় উধাও হয়ে গিয়েছো, নিজেও তা একটাবার ফোন করোনি। আরে বাবা, কুল কুল, এত রেগে যাচ্ছিস কেন? এই বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় মাথা গরম করা ঠিক না। তোর বেশি মাথা গরম হলে যা কিছুক্ষণ বৃষ্টিতে গিয়ে ভিজে আয়। তোহা রাগী চোখে তার দিকে তাকালো। ইশরা পাশ থেকে বলল, উফ, তুমিও না সারাদিন আপুর পেছনে লেগে থাকো। আর বিরক্ত করো না তো। আপু রেগে গেলে ঠেলে তোমাকে ছাতা থেকে বের করে দিবে, তখন ভিজে ভিজে যেতে হবে। আমি ওকে ভয় পাই নাকি? আমাকে ছাতা থেকে বের করে দিলে ওকে আমি ছেড়ে দেবো? তার কথার মাঝে তোহা ছাতাটা সাফায়াতের হাত ধরিয়ে দিয়ে ছুটে একটা রিকশায় উঠে গেল। তার দিকে একবারও ফিরে তাকালো না সে। রিকশা চালককে দ্রুত রিকশা টানতে বলল। ঘটনা এত তাড়াতাড়ি ঘটে গিয়েছে যে সাফায়াত এবং ইশরার বিষয়টা বুঝতে কিছুটা সময় লাগলো। অবাক কণ্ঠে বলল সাফায়াত, আমিও তাই ভাবছি, আপু কোনো কথা না বলে এভাবে চলে গেল কেন? রিকশা থেকে নেমে এক ছুটে বাড়ির ছাদে চলে গেল তোহা। ছাদের দরজা বন্ধ করে বৃষ্টির মাঝে দাঁড়িয়ে চোখের জল বিসর্জন দিতে লাগলো সে। প্রথমে নীরবে কান্না করলেও একসময় নিজের অনুভূতিকে আর ধরে রাখতে পারল না সে। ধপ করে মাটিতে বসে পড়ল সে। চিৎকার করে কান্না করতে লাগলো। বৃষ্টির শব্দে আশেপাশের কেউ শুনতে পাবে না বলে সে প্রাণ খুলে কান্না করতে লাগলো। কেন আমার সাথেই কেন এমনটা হলো? কি ক্ষতি করেছি আমি? কেন আমি নিজের অনুভূতিকে আটকে রাখতে পারিনি? কেন আমি সাফায়াতকে দেখলে দুর্বল হয়ে পড়ি? কেন তাদের দুজনকে একসাথে দেখলে আমার কষ্ট হয়? সাফায়াত ইশরার মাঝে কি এমন পেয়েছে যা আমার মধ্যে ছিল না? কোন গুণের কারণে সাফায়াত ইশরাকে বেছে নিয়েছে? এত বছর ধরে সে আমাকে দেখছে, একটু কি বুঝলো না আমার অনুভূতি? পরক্ষণে সে চোখ মুছে ফেলল। না, এসব আমি কি বলছি? সাফায়াত কিভাবে বুঝবে? সে যেন না বুঝতে পারে সেই চেষ্টাই তো আমি করছি। নিজের অনুভূতিকে নিজের মধ্যে দাফন করে রেখেছি, এতে সাফায়াতের তো কোনো দোষ নেই। ঈশ্বর যথেষ্ট ভালো মেয়ে, সাফায়াতেরও তো নিজস্ব অনুভূতি আছে, আমি তাকে জানাতে পারিনি, এটা আমার ব্যর্থ। না, এখন তাদের সুখে নজর দেওয়া উচিত হবে না। এসব বলে নিজেকে বোঝালো তোহা। তবে তখনও তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। নিজের সিদ্ধান্ত নিয়ে সে এখন দোটানায় ভুগছে।
প্রত্যেক নিহত পছন্দের মানুষকে অন্যজনের পাশে দেখে এক পাক্ষিক প্রণয়ের অনলে দগ্ধ হয়ে যাচ্ছে সে। সাফায়েতের অ্যাক্সিডেন্টের খবর শুনে ধরফর করে শোয়া থেকে উঠে বসলো তোহা। কোনোভাবে পোশাকটা পাল্টে হাসপাতালে ছুটে এসেছে সে। সাফায়েতের বাবা মা থেকে জানতে পারলো তার জন্য এক ব্যাগ রক্ত লাগবে। যেহেতু আগেও সে সাফায়েতকে রক্ত দিয়েছিল, তাই এবারও সে দেবে বলে ঠিক করলো। রক্ত দিয়ে কিছু সময় বিশ্রাম নিল তোহা। সাফায়েতের সাথে দেখা করবে কিনা তা নিয়ে দ্বিধায় ছিল সে। বেশ কিছু সময় চিন্তা করার পর সিদ্ধান্ত নিল সে যাবে। সাফায়েতের জন্য বরাদ্দ কেবিনের সামনে এসে দাঁড়ালো তোহা। দরজার অপর পাশের দৃশ্য দেখে হৃদয়ে থমকে গেল তার। সাফায়েতের বুকে মাথা দিয়ে আছে ইশরা। তোহা আবারও দ্বিধায় পড়ে গেল। ভাবতে লাগলো তার যাওয়া উচিত হবে না। সাফায়েতকে ঘুমিয়ে থাকতে দেখে নিঃশব্দে ভেতরে প্রবেশ করলো। ইশরার সামনে এসে বুঝতে পারলো সেও ঘুমে তলিয়ে গিয়েছে। চোখের কোণে জল শুকিয়ে তার ছাপ সৃষ্ট হয়ে ফুটে উঠেছে। এই দৃশ্য দেখে তোহার একদিকে কষ্ট হচ্ছে, অন্যদিকে সাফায়েত ভালো আছে ভেবে খুশিও হচ্ছে। হালকা হাতে সাফায়েতের মাথায় হাত বুলিয়ে দিল সে। বেরিয়ে আসার পর তার নজর পড়লো ইশরার গলায় থাকা লকেটটার দিকে। সূক্ষ্ম চোখে তা পরখ দেখে বুঝতে পারলো এটা তাকে সাফায়েত দিয়েছে, কারণ বেশ কিছু মাস আগে সে এটার ছবি সাফায়েতের ফোনে দেখেছিল। তবে সাফায়েত তাকে এই বিষয়ে কোনো কথা বলেনি। ঠোঁটে কষ্ট মাখা রেখে তোহা বিড়বিড় করে বলল, তোদের মাঝে আমার উপস্থিতি না চাইলে আমি আসবো না রে। এতে বরং আমারই ভালো। এই বিরহের দহনে কম পুড়তে হবে। মিথ্যা বলবো না, তোদের একসাথে দেখলে আমার ভীষণ কষ্ট হয়। মাঝে মাঝে ইশরাকে হিংসেও হয় বটে। তবে যাই হোক না কেন, আমি যতই না পাওয়ার বেদনায় তলিয়ে যাই তাতে কোনো সমস্যা নেই। আমার একটাই চাওয়া, তুই যেন ভালো থাকিস, সেটা যার সাথেই হোক। পুনরায় আরেকবার সাফায়েতের মাথায় হাত বুলিয়ে দিয়ে নীরবে স্থান ত্যাগ করলো তোহা। হসপিটালে আর বেশিক্ষণ থাকলে সে দমবন্ধ হয়ে মারা যাবে। ঘুম থেকে জেগে সাফায়েতকে চোখের সামনে দেখে ভুকে গেল তোহা। প্রথমে ভেবেছিল হয়তো অতিরিক্ত তার ব্যাপারে ভাবার ফলে ভুল দেখেছে, কিন্তু যখন মাথায় টোকা পড়লো তখন নিশ্চিত হলো আসলে সাফায়েত তার সামনে উপস্থিত আছে। অবাক কণ্ঠে বলল, কিরে, তুই এখানে এই সময় কি করছিস? সাফায়েত ধপ করে বিছানায় গা এলিয়ে দিয়ে বলল, এক মহারানীকে দেখতে এলাম, তার তো এখন আর পাত্তা নেই। আমি তো আবার একজনের বেলায় প্রচন্ড রকমের বেহায়া, তাই থাকতে না পেরে বেহায়ার মতো ছুটে এলাম তার খোঁজ নিতে। তোহা কাঁথা ভাঁজ করতে করতে শান্তভাবে ভাঙা কণ্ঠে বলল, একটু অসুস্থ ছিলাম, তাই যোগাযোগ করা হয়নি। বাইরে আয়, মাকে বলছি তোকে কিছু রান্না করে দিতে। তোহা বেরিয়ে যাবে সে সময় সাফায়েত তার হাত টেনে বিছানায় বসিয়ে দিল। চোখের পলকে নিজে উঠে বসলো এবং তোহার কপালে গালে হাত দিয়ে তাপমাত্রা পরখ করে দেখলো। এখন তো মোটামুটি ঠিক আছে। জ্বর বাঁধালি কি করে? গলা তো ভেঙে একেবারে অবস্থা খারাপ। ও কিছু না, সেদিন বৃষ্টিতে ভেজার কারণে একটু ঠান্ডা লেগেছে, ঠিক হয়ে যাবে। জানি কতটা ঠিক হবে। 1 মাসের আগে যে তোমার কাশি যাবে না তা আমার জানা আছে। কে বলেছে ভিজতে? হাতা আমাদের দিয়ে ওভাবে চলে এলি কেন? ফোন দিলাম ধরলিও না। আরে বুদ্ধু, আমি তোমাদের একটু একান্ত সময় দিয়েছিলাম। বাইরে ঝুম বৃষ্টি, ঠান্ডা বাতাস, এক ছাতার নিচে তোরা দুজন, উফ কি রোমান্টিক। প্রচুর রোমান্টিক। এসবে চক করেছি তুই অসুস্থ হয়ে গেলি, না জানি এবার সারতে কতদিন লাগে। চিন্তিত কণ্ঠে বলল সে। তোহা কথা ঘোরানোর জন্য বলল, আরে এসব বাদ দে, এটা বল তুই এখন কেমন আছিস? হসপিটাল থেকে কখন ছেড়েছে? আর এসব হলো কি করে? আর বলিস না, ভোরের দিকে একটা কাজে বাইক নিয়ে বেরিয়েছিলাম। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাওয়াতে রাস্তা ঠিক মতো দেখতে পাইনি। আচ্ছা তুই বস, আমি মুখ হাত ধুয়ে আসছি। মুখ হাত ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে কয়েক কদম সামনে এগোতেই অসাবধানতা বশত স্লিপ খেয়ে পড়ে যেতে নিল। সাফায়েত তার হাত টেনে ধরল, তাকে সোজা করে দাঁড় করিয়ে ধমক দিয়ে বলল, তোর বোধ বুদ্ধি কখন হবে বলতো? এরকম ভেজা পা নিয়ে যে টাইলস করা ফ্লোরে নায়িকাদের মতো হাঁটছিস, তো তুই পড়বি না তো আমি পড়বো? আরে ভুলে গিয়েছিলাম পা মুছতে। চুপ কর, ইডিয়েট মেয়ে। পুনরায় ধমক দিয়ে বলল সে। এবার তোহাও তাকে উল্টো ধমক দিয়ে বলল, নিজে যেন কত সচেতনবান ব্যক্তি। আপনি যে হিরোদের মতো বৃষ্টির মধ্যে বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে পড়েছিলেন, তার বেলায় তুই হাসপাতালে এসেছিস, এমনকি রক্ত দিয়েছিস, আমার সাথে দেখা করে যাসনি কেন? অস্বস্তিতে পড়ে গেল তোহা। চোখের সামনে ভেসে উঠল সাফায়েতের মুখে ইশরার মাথা রাখার দৃশ্যটা। তোকে বলেছি আমি যাইনি হসপিটাল। মিথ্যা বলবি না তোহা, চুল টেনে ছিঁড়ে দেবো। ইশরা আমাকে বলেছে ও তোকে রক্ত দিতে দেখেছিল। জানিস মেয়েটা তোর জন্য কত সময় অপেক্ষা করেছিল। আমাকে দেখতে এলে যত্ন সহকারে তোকে খাওয়ানোর জন্য অপেক্ষা করছিল সে, কিন্তু তুই তো একেবারেই উধাও হয়ে গেলি। মেয়েটা মন খারাপ করেছিল সারাদিন। তোহা খানিকটা অবাক হলো। ইশরা যে তাকে দেখেছে এটা সে জানত না।
সত্যি বলছিস তুই? আরে আমি মিথ্যা কথা কেন বলবো? আমরা দুজন কত সময় তোর জন্য অপেক্ষা করছিলাম। এক সময় দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম, জেগে উঠে দেখি দুপুর হয়ে গিয়েছে। ঈশা তোকে বেশ কয়েকবার খুঁজেছিল, ফোনও তুই ধরিসনি। ওই আসলে আমার খারাপ লাগছিল তো, তাই দ্রুত চলে এসেছিলাম। এমনিতেও তোকে নিয়ে সবাই চিন্তিত ছিল, আমার অসুখের কথা বলে আর ঝামেলায় ফেলতে চাইনি। তুই এইভাবে বলতে পারলি তো হারানি? আমি না তোর বেস্ট ফ্রেন্ড? তোর সমস্যা কেন আমাকে ঝামেলায় ফেলবে? আমি আগে জানলে তোকে আমার কেবিনে ভর্তি করিয়ে দিতাম। তোহা পা উঁচু করে সাফায়েতের কাঁধে কড়ুই ঠেকিয়ে বলল। তাহলে তুই আর ইশরা প্রেম করতে কি করে? সাফায়েত গালে হাত দিয়ে বলল। তাও ঠিক। ইস, কি নির্লজ্জ। সাফায়েতের কাঁধে চাপড় দিয়ে বলল সে। হাসি তামাশা পরে করা যাবে, এখন বাইরে আয়, কিছু খেয়ে নে, আমার অনেক খিদে পেয়েছে। তুই যা, আমি আসছি। তুই আবার কোথায় যাবি? আরে ওটা ছেলেদের ব্যক্তিগত সমস্যা, তুই বুঝবি না। যা যা। যেতে যেতে তোহা নিজেকে বলল। এতদিন শুনেছি মেয়েদের ব্যক্তিগত সমস্যা থাকে, এই পাগল না জানি কোথা থেকে ছেলেদের ব্যক্তিগত সমস্যা তৈরি করেছে। বেশ কিছু সময় তোহার সাথে কাটানোর পর এবার সাফায়েতে যাওয়ার সময় হয়ে এসেছে। তোহা তার সাথে গেট পর্যন্ত গেল। সাফায়েত হাত মাথায় তুলিয়ে দিয়ে বলল। সাবধানে থাকিস। আর এখন ভার্সিটি যাওয়ার দরকার নেই, আরো কয়েকদিন রেস্ট নে। নোট নিয়ে চিন্তা করিস না, ওটা আমি দিয়ে দেবো। তোহা মজা করে বলল। কি বলেছি শুনতে পাইনি, আবার বলতো। বলছি ক্লাস নিয়ে চিন্তা করিস না, নোট আমি দিয়ে দেবো। তোহা জোরে জোরে হাসতে লাগলো। কোনোমতে হাসি আটকে রেখে বলল। গিনিস ওয়ার্ল্ডের উচিত তোকেও অ্যাওয়ার্ডস দেয়া, জোকস অফ দ্য ইয়ারের। তুই নিজেই ক্লাস ঠিক মতো করিস না, আমাকে কি নোটস দিবি? বলে আবারও হাসতে লাগলো সে। সাফায়েত রেগে তোহার চুল টেনে। হেই বাদর, চুল ছাড়। আমি ক্লাসও করবো না আর তোর থেকে ভালো নোটস করবো। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। সাথে আমাকেও পড়া বুঝিয়ে দিতে হবে। সাফায়েত বাইকে বসে মুখ ভেঙিয়ে বলল। ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তোর থেকেও ভালো বোঝাবো আমি। বুকের মধ্যে দুহাত ভাঁজ করে তোহা বলল। দেখা যাবে সাফায়েত সাহেব। সাফায়েত কোট বোধ করে তার দিকে তাকিয়ে চলে গেল। তার যাওয়ার দিকে তাকিয়ে পুচকি হাসলো তোহা। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল। পাগল একটা, কবে যে ভালো হবে। পরন্ত বিকেল। পার্কের বেঞ্চে বসে প্রহর গুনছে সাফায়েত। এর মাঝে তার নজরে এলো হন্তদন্ত হয়ে ইশরা তার দিকে আসছে। দ্রুত পায়ে এসে মেয়েটা ধপ করে তার পাশে বসে পড়ল। এত তাড়াহুড়ো করে আসছো কেন? আর সাথে এত ব্যাগপত্র কেন? কি আছে এতে? খাবার আছে এতে। কতদিন তোমাকে কিছু রান্না করে খাওয়ানো হয়নি। নাও নাও, দ্রুত খেয়ে বলো তো কেমন হয়েছে। ঠান্ডা হয়ে যাবে বলে এক প্রকার দৌড়ে এসেছি। কথার মাঝে ছোট বেঞ্চে বেশ কয়েকটা বাটি সাজিয়ে ফেলেছে ইশরা। একটা বাটি থেকে একটুখানি খাবার খেলেছে। ইশরা উৎসুক নয়নে তার দিকে তাকিয়ে রইল। কিছু সময় পর সাফায়েত চোখ মুখ বিকৃত করে বলল। ইস, কি বাজে খেতে হয়েছে। এত লবণ যে মুখেই দেওয়া যাচ্ছে না। চমকে উঠল ইশরা। আতঙ্ক ছেয়ে গেল তার মুখশ্রীতে। শ্রুত নিজেও একটু খেয়ে দেখলো, কিন্তু না, লবণ তো একদম পরিমাণ মতোই আছে। তাহলে কিছু সময় সেই সাফায়েতের দিকে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড পর অনুধাবন করতে পারলো মূল বিষয়টা। সাফায়েত মজা করছে বুঝতে পেরে তার হাতে একটা থাপ্পড় বসিয়ে দিল। বাদর একটা, আমি কি ভয়ই না পেয়েছিলাম। আমি মশলার পরিমাণ ঠিকঠাক দিয়েছিলাম, তাও লবণ কম হয়েছে শুনে তো আমার ঘাম ছুটে গিয়েছিল। আর একটু বাটি তুলে খেতে খেতে সাফায়েত বলল। তোমার রিয়াকশন দেখতে চেয়েছিলাম। চুপ। এই, তুমি না বলেছো লবণ কম হয়েছে, তাহলে আবার খাচ্ছ কেন? দাও এদিকে দাও। সাফায়েত অন্যদিকে ঘুরে বলল। আমি তো ওই বাটির কথা বলেছি, এই বাটিতে কোনো সমস্যা নেই। ইশরা নিজের কপাল চাপড়ে বলল। এই বাদর ছেলের সাথে কোনোদিনও কথায় পেরে ওঠা যায় না। সব সময় এটা ওটা বলে নিজের কথা প্রমাণ করে দেয়। ইয়েস, কখনোই এই সাফায়াতকে তোমরা যুক্তিতে হারাতে পারবে না। গর্ব করে বলল সে। হাসি ঠাট্টা করে বেশ কিছুটা সময় একসঙ্গে কাটালো তারা। দিবা যাওয়ার বেলা ফিরে আসার আগে ইশরা আরেকটা ব্যাগ সাফায়েতের হাতে ধরিয়ে দিল। সাফায়েত জিজ্ঞাসা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। এটা তুমি খুলবে না, তোমার জন্য না এটা। তো কার জন্য? এটা কি আছে? বলে সে খুলতে দিলেও ইশরা আটকে দিল। ধমকে বলল। বলেছি না খুলবে না, এতে খাবার আছে কিছু। এটা তুমি এখন তোহা আপুকে দিয়ে আসবে। যদিও বা ঠান্ডা হয়ে গিয়েছে, তবে গরম করে খেলে স্বাদ ঠিক থাকবে। সাফায়েত অবাক কণ্ঠে বলল। এটা তুমি তোহার জন্য এনেছো? এভাবে তাকিয়ে আছো কেন? আনতে পারি না আমি?
না, তা নয়, তবে হঠাৎ এত কিছু করলে তাই আর কি। সেদিন আপু তোমাকে নিজের রক্ত দিল। তোমার কাছে শুনলাম উনি সে সময় অসুস্থ ছিল, দেখাও করে যায়নি একবার। তাই ইচ্ছে হলো নিজ হাতে কিছু রান্না করে খাওয়াবার। এখন যাও, আপুর হাতে দেবে। তুমি নিজে আবার যেতে যেতে শেষ করে ফেলো না, আমি কিন্তু পরে হিসাব নেব। সাফায়াত যেতে যেতে বলল, না, যেতে যেতে খাবো না, কারণ এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। তবে ওর বাসায় গিয়ে ওকে গরম করে দিতে বলবো, তারপর আরাম করে খাবো। পাজি ছেলে, নিজেদেরটা খেয়ে এখন অন্যেরটাতেও ভাগ বসানোর চিন্তা করছে। কি করবো বলো? তোমার রান্না কি আর প্রতিদিন খাওয়ার সৌভাগ্য হয়? তার উপর বেস্ট ফ্রেন্ড হচ্ছে নিজের মানুষ, তাদের সাথে সম্পর্ক হয় ইঁদুর বিড়ালের মতো। তেমনি তোহার জিনিসে ভাগ না বসালে শান্তি লাগে না। ইশরা মজা করে চোখ মুখ বিকৃত করে বলল, ইস, কি লোভী মানুষ! দূরে থাকো আমার থেকে, এমন লোভী মানুষ আমার পছন্দ না। তার কথা শুনে সাফায়াত খপ করে তার হাত ধরে ফেলল। এই নাও, দূরে গিয়েছি, আরো যাবো? ইশরা হাসি মুখে সাফায়াতের হাত জোড়া আঁকড়ে ধরে বলল, আরো দূরে যাও, এত দূরে যেন তুমি দৃষ্টির বাইরে চলে যাও। সাফায়াতের সাথে নিজের স্কুলে পড়াকালীন ছবি দেখছিল তোহা। ফোনের শব্দ তার থেকে নজর সরিয়ে নিল। আননোন নাম্বার দেখে দ্বিধায় পড়ে গেল, রিসিভ করবে না। পরে জরুরি কোনো ফোন হতে পারে ভেবে রিসিভ করলো। সালাম দিয়ে জানতে চাইলো কে। অপর পাশ থেকে বলল, কেমন আছো আপু? জি আমি ভালো আছি, কিন্তু আপনি কে বলছেন? আমি ঠিক চিনতে পারছি না। আমি ইশারা বলছি। ও ইশরা, দুঃখিত, নম্বর সেভ করা না থাকার কারণে চিনতে পারিনি। কেমন আছো তুমি? এই সময় ফোন করেছো যে? ভালো আছি আপু, ফোন করে বিরক্ত করেছি কি? আরে না, কি যে বলো তুমি! আমি দূরের মানুষ নাকি? তবে আগে কখনো ফোন করোনি তো, তাই আগ্রহ হলো জানার। বুঝেছি, স্বাভাবিক ব্যাপার এটা। সে যাই হোক, সাফাই তোমাকে ব্যাগটা দিয়েছিল? ও হ্যাঁ, ও বিকেলের দিকে এসেছিল। তুমি কেন শুধু শুধু এত ঝামেলা করতে গেলে বলো তো? তুমি ছোট মানুষ, এত কেন করলে? আমি তো ঝামেলা মনে করিনি। আমার মন তোমাকে নিজের হাতে তৈরি করে খাওয়ানোর জন্য কেন জানি অস্থির হয়েছিল। তাই নিজের মনের অস্থিরতা কমাতেই এই সামান্য আয়োজন। কেমন লেগেছে তোমার? বেশ ভালো হয়েছে প্রতিটা পদ। মাও বেশ প্রশংসা করেছে। সাফাই তো আজ মায়ের কাছে তোমার প্রশংসার ফুল ঝুড়ি খুলে বসছিল। তাই নাকি? তা নয় তো কি! সে যে কারোর ব্যাপারে এত প্রশংসা করতে পারে, আজকে নিজের চোখে না দেখলে জানতাম না। মায়ের কাছে ছোট থেকে আমার ব্যাপারে নালিশই দিয়ে এসছে শুধু। আর সেই সাফাই তোমার ব্যাপারে অনেক প্রশংসা করেছে। ইশরা বলে বলে খুশি হলো। সাফাই তোমার সব খাবার খেয়ে ফেলেছে নাকি? তার বলতে অর্ধেকেরও বেশি তো সেই খেয়েছি। আর তোতা পাখির মতো তোমার গুণগান গেয়েছে। ইসরে, এই ছেলেটাকে বলেছিলাম ভাগ না বসাতে, কিন্তু সে ঠিকই তাই করলো। সমস্যা নেই, আমি আবারও তোমার আর আন্টির জন্য রান্না করব। তখন আমি নিজে গিয়ে তোমার হাতে দিয়ে আসবো। আচ্ছা এসো একবার বাড়িতে, মায়ের ইচ্ছে হয়েছে তোমার সাথে দেখা করবে। মাঠের এক কোণে ঘাসের উপর বসে বই পড়ছিল তোহা। সে সময় কেউ তার সামনে একটা ফুল বাড়িয়ে দিয়ে বলল, ওগো প্রিয়তমা, তোমার ওই গভীর চোখে ডুবে গিয়েছি আমি। তোমার ওই ঘন কালো কেশে সুগন্ধে বিমোহিত হয়ে পড়েছি আমি। আমি আমার ভালোবাসায় তোমাকে রাঙাতে চাই। দেবে কি আমাকে সেই সুযোগ, প্রিয়তমা? কণ্ঠে শুনে পিলে চমকে উঠল তোহা। বই থেকে চোখ সরিয়ে দেখলো সাফাই তার দিকে পিট পিট করে তাকিয়ে আছে। সে পলকহীন ভাবে তাকে পরখ করতে লাগলো। কিছু সবাই চুপ করে বলল, আপনার ড্রামা শেষ হয়েছে সাফায়েত সাহেব। দয়া করে এবার ফুলটা সরান, না হলে আপনার আসল প্রিয়তমা দেখলে আপনার আর তাকে প্রেমের রঙে রাঙাতে হবে না, সে আপনাকে মায়ের রঙে রাঙাবে। সাফাই হতাশ হয়ে তোহার পাশে বসে পড়ল। আরে ধুর, কই ভেবেছিলাম তুই তুই চমকে যাবি, অবাক হয়ে বলবি এসব কি সাফু? তোর না প্রেমিকা আছে? তুই ঈশাকে ছেড়ে আমাকে প্রপোজ করছিস? কিন্তু তুই কি করলি? তুই অভিনয় তো করতে পারতি। হ্যাঁ, তারপর তোমার প্রিয়তমা এসে আমাকে পিটুনি দেবে। তাও ঠিক। অবশ্য তোমাকে সত্যিকারের প্রপোজ করলেও কোনো লাভ হতো না, তুমি যে রিজেক্ট করতে তা আমি জানি। অন্যদিকে তাকেই বলল সাফাই। চমকে উঠল তোহা। ঠান্ডা একটা স্রোত বয়ে গেল পিঠ দিয়ে। মানে? সাফায়েত গালে হাত দিয়ে তোহার দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে ফট করে বলে বসলো। তুই কাউকে পছন্দ করিস তাই না তোহা? কয়েকটা হৃদস্পন্দন মিস হয়ে গেল তোহার। হার্টবিট বেড়ে গেল। ভীত দৃষ্টিতে সাফায়েতের দিকে তাকালো সে। ভাবলো, এসব কি বলছে ও? তবে কি সাফায়েত কোনোভাবে? কয়েকটা হৃদস্পন্দন মিস হয়ে গেল তোহার। হার্টবিট বেড়ে গেল।
ভীত দৃষ্টিতে সাফায়েতের দিকে তাকালো সে। আবদাবদা করে বলল, কি সব বলছিস তুই? এরকম কিছুই নেই, তুই ভুল বুঝছিস। ও তাই বুঝি? তাহলে হয়তো কেউ ঘুমের ঘরে নিজের খাতার পেছনে কবির মতো ভালোবাসার কবিতা লিখেছে। কথা বন্ধ হয়ে গেল তোহার। সাফায়েত ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে ফ্রু নাচিয়ে জানতে চাইল, কি তোহা রানী, ধরা পড়ে গেলি তো? তাই তো বলি, ইদানিং তোমার মন কোথায় থাকে? আমার সাথে আগে যে পরিমাণ কথা বলতে, এখন তার এক অংশও বলো না। এবার চটপট বলে ফেলো তো, কে সেই পুরুষ যাকে আমার বেস্টু নিজের দিল দিয়ে বসে আছে? তোহা বুঝতে পারেনি সাফায়েতের কাছে এভাবে ধরা পড়ে যাবে। বেশ অস্বস্তি হচ্ছে তার। তাদেরকে সাফায়েত বলল, এত আমতা আমতা করছিস কেন বলতো? কই স্কুল লাইফে কোনো ছেলে পছন্দ হলেই তো ফট করে আমাকে বলে বসতি, আর এখন লজ্জাবতীর মতো চুপসে আছিস কেন? ওটা স্কুল লাইফ ছিল, এখন আমরা আর স্কুলে নেই। আর তোর এসব জানতে হবে না, নিজের কাজে মনোযোগ দে। কথা এড়ানোর জন্য মিথ্যে রাগ দেখিয়ে বলল সে। তবে সাফায়েতও ছেড়ে দেওয়ার পাত্র না। তোকে বলতেই হবে ছেলেটাকে, না বলা পর্যন্ত তোকে আমি ছাড়ছি না। যদি না বলিস তাহলে আমি আন্টিকে গিয়ে বলে দেবো, 4-5 লাইন বাড়িয়ে বলবো। তোহা বুঝলো এখন তাকে কিছু বলে শান্ত না করলে ব্যাপারটা আরো ঘোলা হয়ে যাবে। কিছুটা সময় নিয়ে মাথায় কথা সাজিয়ে নিল সে। ছেলেটা আমাদের সিনিয়র ছিল, আগের বছরই বেরিয়ে গিয়েছে। ভার্সিটির প্রথম থেকেই তাকে আমি পছন্দ করতাম, কিন্তু যখন সাহস করে মনের কথা বলতে যাব, তখন জানলাম তার প্রেমিকা আছে এবং তাদের পরিকল্পনা বিয়ে পর্যন্ত। আমার সাথে কেন এরকম হয় সাফু? আমি যেটাই পছন্দ করি তাই কেন অন্যের ভাগ্যে থাকে? কাকে দোষ দিব, নিজেকে নাকি ভাগ্যকে? তুই যেটা পড়েছিস ওটা অনেক পুরনো লেখা। নাম বল ছেলের, বাড়ি কোথায় জানিস, কোন ডিপার্টমেন্টে, বা দেখতে কেমন বল, পুরো নাম বল, ফেসবুক খুঁজে দেখি। সাফু শান্ত হ, এত অস্থির হচ্ছিস কেন? এখন বলেও লাভ নেই। আর অলরেডি প্রেমিকা আছে, তারা দুজন খুশি আছে। তাদের যদি নিজের সুখের কথা চিন্তা করে আলাদা করি, তাহলে আমি কখনোই সুখী হতে পারবো না। আরে অন্তত ওনাকে বলে দেখি, হয়তো উনি বিষয়টা ভেবেও দেখতো। না সাফাই, এটা ঠিক হবে না। ওনাকে এই মুহূর্তে নিজের অনুভূতির কথা বললে ওনার মন মস্তিষ্কে এই ব্যাপারটা নিয়েই ঘুরপাক খাবে। তখন ওনাদের সম্পর্কে ফাটল সৃষ্টি হবে। উনি আবার প্রস্তাব মেনে নিলেও অন্য কারো দীর্ঘশ্বাস পড়বে তাতে। তাই জেনে বুঝতে কোনো সুন্দর সম্পর্ক নষ্ট হোক আমি চাই না। আমার অনুভূতি একান্ত আমার, কেন তার জন্য দুটো মানুষকে আলাদা করব? সবারই নিজের পছন্দ আছে। আমি যেমন ওনাকে পছন্দ করি, তেমনি ওনারও অধিকার আছে কাউকে ভালোবাসার। বাদ দে এসব, এখন আর কিছু পরিবর্তন হওয়ার নয়। কিন্তু তুই যে কষ্ট পাচ্ছিস আমার ভালো লাগছে না। আমি কি ইশরাকে বলবো মেয়েটার সাথে একবার কথা বলার জন্য, কিংবা আমি সেই ছেলের সাথে কথা বলবো? ভুলেও এসব কিছু করবি না সাফু। এই জন্যই আমি এতদিন তোকে কিছু বলিনি। বলেছি এসব নিয়ে আর জল ঘোলা করিস না। গ্রাস কত আসবে যাবে, এত নিয়ে চিন্তা করার সময় আছে নাকি? তাও ঠিক, তোর তো আবার ক্রাশ লিস্ট অনেক লম্বা। তোহা আজ প্রত্যুত্তরে তেমন কিছু বলল না, কারণ এই মুহূর্তে বেশি কথা বললে কিন্তু সমস্যা। সে মনে মনে বলল, আমাকে ক্ষমা করে দিস সাফু। তোকে মিথ্যে না বললে যে তুই এক সময় খুঁটিয়ে বের করে ফেলতি, তখন আমাদের বন্ধুত্বের সম্পর্কেও ফাটল ধরে যেত। জীবন সঙ্গী হিসেবে তোকে না পাই, কিন্তু প্রিয় বন্ধু হিসেবে তোকে আমি সারা জীবন চাই। তুই ইশরাকে যে কতটা ভালোবাসিস আমি জানি। ভালো থাক তোরা। আমার অনুভূতি একান্তই আমার, কখনোই তোর সামনে প্রকাশ করব না। নিজের অনুভূতি সারা জীবন নিজের মধ্যে গোপন করে রাখবো। ইশরার কণ্ঠে ভাবনার ইতি টানল তোহা। সে তোহার দিকে আর চোখে তাকিয়ে বলল, তোমাকে আমি সেই কখন থেকে খুঁজে চলেছি, আর তুমি এখানে বসে আছো। আমার এই ক্লাসটা হবে না। তুমি কি যাবে আমার সাথে, নাকি আমি বন্ধুদের সাথে যাব? সাফায়েত চট জলদি উঠে দাঁড়ালো। আরে আগে বলবে না, চলো চলো, এই সুযোগ বারবার আসবে না। তোমার ক্লাস নেই? আরে এখন ক্লাসে গেলেও আমার মন বসবে না। ওই পরীক্ষার আগেই ম্যাডাম তোহানের কাছে আমার যেতে হবে। তার থেকে বরং এখন একটু প্রেম করে আসি। তোহা, ম্যাডাম একটু কষ্ট করে সব তুলে রাখবেন, কারণ পরবর্তীতে আমাকে বোঝাতে হবে। তোহা মিথ্যে রাগ দেখিয়ে বলল, নিজেরটা নিজে করে নাও। আমি কেন তোমার জন্য এত সময় ধরে ক্লাস করব? বিনিময়ে আমাকে সেই একই বার্গার ছাড়া তো আর কিছুই অফার করবে না। তো এই কথা বললেই তো হতো, তুই আমার পকেট ফাঁকা করতে চাস? আচ্ছা ঠিক আছে, তোকে আমি রেস্টুরেন্টে নিয়ে যাব, তুই নিজের পছন্দ মতো নিস। এবার আমি আসি, বাই বাই।
সাফায়াতকে টেনে নিয়ে গেল ইশরা। তবে কিছু দূর এগিয়ে গিয়ে সাফায়াত দৌড়ে ফিরে এলো, একটা খাতা তোহার ব্যাগের উপর রেখে ভাব দেখিয়ে বলল, এতদিন আসেনি যে তার নোটস দেখুন, সব ঠিকঠাক লিখেছি। আমি আপনাকে এই কয়েকদিনের নোটস দিয়েছি, তার বিনিময়ে আপনি আমাকে আজকের নোটস দিবেন। নোটস নোটস কাটাকাটি মানে নো ট্রিট। বাই বাই। তোহা চোখ মুখ বিকৃত করে বলল, আমি জানতাম তুই একটা কিপটা। ইশরা আমাকে তো এই কিপটে জিনিসে ভালো কিছু দেয়নি। দেখো তুমি পারো কিনা এর পকেট খালি করতে। স্কুল লাইফ থেকেই ওর পকেট থেকে টাকা বের করতে আমার ঘাম ছুটে গিয়েছে প্রতিবার। ইশরা এগিয়ে এসে হালকা হেসে বলল, এটা তো ভালো স্বভাব। এমনিতে অযথা টাকা খরচ করা মোটেও উচিত নয়। হিসাবটা করে টাকা খরচ করলে দেখা যাবে একদিন আমাদের অর্থভাণ্ডার শূন্য হয়ে গিয়েছে, তখন আফসোস করা ছাড়া আর কোনো পথ থাকবে না। হাসি মিলিয়ে গেল তোহার মুখশ্রী হতো। সে সম্পূর্ণ মজা করেই কথাটা বলেছে, বিপরীতে এই শান্ত উত্তর সে আশা করেনি। ইশরা হেসে পুনরায় বলল, তবে হ্যাঁ, এতটাও হিসেবি হওয়া ঠিক নয় যাতে আপন মানুষরা কষ্ট পায়। লাখ টাকা হতে শখানেক টাকা নিজের কাছে মানুষদের জন্য খরচ করাই যায়। তুমি চিন্তা করো না, এর কিপটামি স্বভাব আমি লাইনে নিয়ে আসবো। এখন আসি আপু। সাফায়াতকে টেনে নিয়ে গেল ইশরা। তোহা পুনরায় পড়ায় মনোযোগ দিল। সাফায়াতে রেখে যাওয়া খাতাটা উল্টে পাল্টে দেখলো সে ভালোই নোটস করেছে, যেটা অনেকাংশে তার নিজের থেকেও বেশি ভালো হয়েছে। তোহা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না জানি এই ছেলে কবে সিরিয়াস হবে। পড়াশোনায় এত ভালো, তাও সারা বছর পড়বে না, চিল করবে। পরীক্ষার দুদিন আগে একটানা পড়ে খুশি মনে পরীক্ষা দিতে যাবে। আর এদিকে আমি সারা বছর গাধার মতো খাটুনি খেটেও পরীক্ষার দ্বিধায় থাকি উত্তর কোনটা হবে। হায় রে আমার ভাগ্য। বেগুনি শাড়িতে এক রমণীকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে থমকে গেল সাফায়াত। শুকনো ঢোক গিলে পরপর কয়েকবার পলক ফেলল। পাশ থেকে তার এক বন্ধু ফিসফিস করে বলল, এভাবে তাকিয়ে আছিস যে? আজ প্রথম দেখছিস ওকে? এভাবে যে তাকিয়ে আছিস নজর লেগে যাবে তো। সেটা ফিসফিস করে বললেও আশেপাশে দাঁড়িয়ে থাকা 2-3 জনের কানেও তা পৌঁছেছে। সবাই মিটিমিটি হাসছে। ইশরা মিষ্টি হেসে সাফায়াতের পাশে থাকা বাকিদের বলল, কেমন আছেন ভাইয়ারা? আমরা বেশ ভালো আছি বোন, কিন্তু মনে হচ্ছে তোমাকে দেখে কারো বেহাল অবস্থা এখন। সাফায়াতের দিকে আর চোখে তাকিয়ে লাজুক ভাবে হাসল সে। কথা ঘোরানোর জন্য বলল, তোহা আপু কোথায়? ওনাকে দেখছি না যে, এখনো আসেনি। এসেছে সে অনেক আগে, তার তো পারফরমেন্স আছে, তাই সবার সাথে প্র্যাকটিস করছে। তোমরা থাকো, আমরা দেখি কারো কোনো সাহায্য লাগবে কিনা। সবাই চলে গেল। সাফায়াত এবং ইশরার মাঝে এখন একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। কিছু সময় চুপ থেকে ইশরাই প্রথমে বলল, ওভাবে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলে কেন? ভাইয়াগুলো কি ভেবেছিল? সাফায়াত ইশরার হাত আঁকড়ে ধরে বলল, যা ইচ্ছে ভাবুক, আমি অন্য কারো জিনিসের উপর নজর দিচ্ছিলাম নাকি? তুমি আমার ব্যক্তিগত মানুষটা, তার উপর নজর দিয়েছি। ইদানিং একটু বেশি প্রেমিক পুরুষের মতো কথা বলছো। তা কোন বই পড়ে প্রশিক্ষণ নিচ্ছ? ইশরা নামক এক মানবীর হৃদয় পুস্তক পড়ে। তিনতলা থেকে দুজনকে এক দৃষ্টিতে দেখে চলেছে তোহা। আজ সেও কলাপাতা রঙের একটা শাড়ি পরেছে। আজ তাদের ভার্সিটির শেষ বর্ষের বিদায় অনুষ্ঠান। তা নিয়ে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। ভেতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। নিজের অনুভূতিকে পুনরায় যত্ন সহকারে লুকিয়ে রেখে পেছনের সিঁড়ি দিয়ে স্টেজের পেছনে চলে গেল। একে একে সবার পরিবেশনা শেষ হতে লাগলো। এবার তোহার পালা। উপস্থাপিকা তোহার নাম ঘোষণা করতে উত্তেজনায় তার হৃদস্পন্দন বেড়ে গেল। চোখ বন্ধ করে মনে মনে সাহস সঞ্চয় করে মঞ্চে উঠে এলো সে। গান গাওয়ার পূর্বে একবার চোখ বুলিয়ে সবাইকে পর্যবেক্ষণ করে নিল তোহা। তার বন্ধুরা তাকে চেয়ার আপ করছে। সাফায়াতের দিকে নজর পড়তে সে ইশারায় বেস্ট অফ লাক বলল। অবশেষে গলা ঠিক করে গানে মনোযোগ দিল সে। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া চরণে ধরিয়া তব কহিব প্রকাশী। গোপনে তোমারে সখা কতটা ভালোবাসি। খুব মনোযোগ দিয়ে গান গাইল তোহা। এই গানটা বর্তমানে তার ভীষণ প্রিয় একটা গান। মাঝে মাঝে অজান্তেই গুনগুন করে গাইতে থাকে সে। তার মনে হয় তার মতো মানুষের এ ধরনের পরিস্থিতির জন্যই এই গান লেখা হয়েছে। গানের প্রতিটা লাইন যেন তার বর্তমান অবস্থার বহিঃপ্রকাশ। স্টেজ থেকে নামার পর ক্লাসমেট, ফ্রেন্ড, জুনিয়র, সিনিয়র সবাই তোহার কণ্ঠের প্রশংসা করতে ভুলল না। সেও প্রতিবারের মতো হেসে সবাইকে ধন্যবাদ জানালো। সাফায়াতকে এড়িয়ে অন্যদিকে চলে যেতে চেয়েও পারল না তোহা। সাফায়াত ঠিকই তার পথ আটকে দাঁড়ালো। কি রে তোহারানি, আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস কেন? এড়িয়ে চলার চেষ্টা করছিস নাকি? দেখ তোহা, আমাকে এড়িয়ে চললে কিন্তু ভালো হবে না। চুল একটাও মাথায় থাকবে না।
মনে মনে একটু ঘাবড়ে গেলেও বহিঃপ্রকাশ করলো না তোহা। খানিকটা বিরক্তি ভাব মুখশ্রীতে ফুটিয়ে বলল, সব সময় চুল ছিঁড়ে ফেলার কথা বলিস কেন? আমার চুল কি তোর ব্যক্তিগত সম্পত্তি যে ইচ্ছে হলে তার ছিঁড়ে ফেলবি? না হলেও ছিঁড়ে তোকে টাকতুর মাথা করতে বেশি সময় লাগবে না। এবার কথা না ঘুরিয়ে বল, আমার সাথে কথা না বলে চলে যাচ্ছিস কেন? 2-3 দিন ধরে লক্ষ্য করছি আমার থেকে কেমন দূরে দূরে থাকছিস। ক্লাসেও চুপচাপ, ফোন দিলে গুনে গুনে কথা বলে তাড়াহুড়ো করে কেটে দিস। আজও এসেছিস, কত সময় পেরিয়ে গিয়েছে, আমার সাথে একবারও কথা বলতে এলি না। একটা ফোন দিয়েও জানতে চাইছিলি না আমি এসেছি কিনা। কি ব্যাপার বলতো? তোহা চুপ হয়ে গেল। সে যে আসলে সাফায়াতকে এড়িয়ে চলার বৃথা চেষ্টা করছে সেটা সে বুঝতে পেরে গিয়েছে জেনে থতমত খেয়ে গেল সে। অস্বস্তি ঘিরে ধরলো তাকে। তাও নিজেকে স্বাভাবিক রাখলো যেন সাফায়াতের সন্দেহ বিশ্বাসে পরিণত না হয়। আরে সাফু, তুই এসব কি বলছিস? আমি কি তোকে এড়িয়ে যেতে পারি? আমাদের বন্ধুত্ব কি আজকে নাকি? সেই হাই স্কুল থেকে আমরা একসাথে আছি। আমি কি করে তোকে এগিয়ে যাব? সে সাহস কি আর আমার আছে নাকি? সাফায়াত সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যি তো? আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না। আরে বাবা, সত্যি সত্যি তুই বল, কেন আমি কোনো কারণ ছাড়া তোকে এড়িয়ে চলবো? আমাদের কি কোনো প্রকার ঝগড়া কিংবা মনোমালিন্য হয়েছে? হয়নি তো তাহলে? আসলে এই কয়েকদিন আমি গানের প্র্যাকটিস নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তাই তোর সাথে বেশিক্ষণ কথা বলতে পারিনি, তাই তোর এরকম মনে হয়েছে। সাফায়াত গভীর বুক করে বলল, তাই যেন হয়। আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করলে কিন্তু খবর আছে তোর। আরে বাবা, এত বছর যখন ছেড়ে যায়নি তখন ভবিষ্যতেও আমাদের বন্ধুত্ব অটুট থাকবে। টেনশন নট। আচমকা কিছু একটা খেয়াল হতে তোহা প্রশ্ন করলো, কিরে সাফু, ইশরা কোথায়? তোর সাথেই না ছিল? এত সময় আমরা এখানে কথা বলছি, ওর দেখা পাচ্ছি না। ও তো বললো ওয়াশরুমে যাবে, কিন্তু এতটা সময় কেন লাগছে বুঝতে পারছি না। ফোন দিয়ে দেখ কোনো সমস্যা হয়েছে কিনা। সাফায়াত দ্রুত ইশরাকে ফোন দিল। ইসু, কোথায় তুমি? সেই যে কখন গেলে, এতটা সময় কি করছো? ইশরা কিছু সময় চুপ থেকে ধীর কণ্ঠে বলল, তোহা আপু কি তোমার সাথে আছে? হ্যাঁ আছে তো, দেবো ওকে? হুম। সাফায়াত ফোনটা তোহার দিকে এগিয়ে দিলে সে কিছুটা অবাক হলো। সাফায়াত ইশরায় তাকে নিতে বলল, হ্যাঁ ইশরা, বলো। আপু তুমি প্লিজ একটু 3তলায় গার্লস ওয়াশরুমে আসবে, একটু তাড়াতাড়ি এসো। অস্থির কণ্ঠে বলল সে। তোহা বুঝতে পারলো ইশরা কোনো সমস্যায় আছে। সে আসছে বলে ফোনটা সাফায়াতকে ফেরত দিল। তুই কোথায় যাচ্ছিস? তুই যেখানে যাচ্ছিস সেখানে। বোকার মতো বলে বসলো সাফায়াত। গার্লস ওয়াশরুমে তুই গিয়ে কি করবি? তুই এখানে থেকে দেখ কারো কোনো সাহায্য লাগবে কিনা। অনুষ্ঠানে কাজের অভাব নেই, আমি যাচ্ছি। কিন্তু চিন্তা করার কিছু হয়নি, আমি আছি তো। তোহা আশ্বস্ত করে বলল। তোহার কথা বাড়ালো না, দ্রুত পায়ে ওয়াশরুমে চলে গেল। প্রতিটা দরজার সামনে দাঁড়িয়ে ধীর কণ্ঠে ইশরার নাম ধরে ডাকতে লাগলো। তার কণ্ঠ শুনে ইশরার প্রাণে যেন পানি ফিরে এলো। দ্রুত ভেতর থেকে বেরিয়ে এলো সে। পেছন ফিরে তোহা দেখলো ইশরার শাড়ি এলোমেলো হয়ে আছে। ছেড়ে দেওয়া আঁচলটা এখন কাঁধে তোলা, সেটা সে শক্ত করে ধরে আছে। তোহা এগিয়ে এসে জানতে চাইলো, কি হয়েছে ইশরা? তোমার এই অবস্থা কেন? মুখটাও কেমন শুকিয়ে গিয়েছে। ইশরা আশেপাশে তাকিয়ে নিচু কণ্ঠে বলল, আমার পেছনে ব্লাউজের ফিতে খুলে গিয়েছে, অনেক চেষ্টা করেও বাঁধতে পারিনি, একটু বেঁধে দেবে? আরে বোকা মেয়ে, আগে বলবে না? এতটা সময় শুধু শুধু যুদ্ধ করেছো ওয়াশরুমে আসা, কাউকে দিয়ে বেঁধে নিতে পারতে। না, আমি অপরিচিত কাউকে বিশ্বাস করতে পারি না। আমি তো জানি না মানুষটা কেমন। যদি বাইরে গিয়ে তিলকে তাল করে বলে, তখন আমার সম্মানহানি হতে সময় লাগবে না। কেউ কেউ তো তাল থেকে তাল গাছ করে ফেলবে, তখন চরিত্র নিয়ে কথা উঠতে সময় লাগবে না। কথার মাঝে ইশরা তোহার ফিতে শক্ত করে বেঁধে দিয়েছে। ও নাও, হয়ে গিয়েছে। এতটুকু মেয়ে তুমি, আর চিন্তা এত দূর ভাবা যায়? ইশরা মুচকি হেসে বলল, না করে কি উপায় আছে? আমাদের আশেপাশে পরিস্থিতি বিষাক্ত হয়ে গিয়েছে, তাই যাকে তাকে বিশ্বাস করতে মন টানে না। বুঝেছি, এসো তোমার কুটিটা ঠিক করে দিই। এলোমেলো হয়ে গিয়েছে অনেক, দেখতে ভালো লাগছে না। শাড়ি ঠিক করে নিচে নেমে এলো দুজনে। তাদের দেখে সাফায়াত দূরে এলো। কোথায় ছিলে তোমরা? ওয়াশরুমে কি মুভি চলছে নাকি? প্রথমে ইশরা গিয়ে আটকে গেল, এরপর তুই কি করছিলি এতটা সময়? দুজনে দুজনের দিকে তাকিয়ে হেসে একসাথে বলল, এটা আমাদের পার্সোনাল ব্যাপার, কোনো ছেলেকে বলা যাবে না। এরপর তোহা বলল, তোর ভাষার গার্লস টক, তোকে বলা যাবে না। এবার যা, আমাদের জন্য কিছু নিয়ে আয়, অনেক খিদে লেগেছে। ইশরা এসো, আমরা
অনুষ্ঠান দেখি। তোহা এবং ইশরা কথা বলতে বলতে স্টেজের দিকে চলে গেল। সাফায়েত বোকা বোকা চাহনিতে তাদের যাওয়া দেখতে লাগলো। কি হলো এটা? অনুষ্ঠান শেষ হয়ে গেলেও ক্যাম্পাসে এখনো ছাত্রছাত্রীতে পরিপূর্ণ। বিদায়প্রাপ্ত ছাত্রছাত্রীরা শেষবারের মতো নিজেদের প্রিয় বিশ্ববিদ্যালয়কে দেখছে। কেউ কেউ নিজের প্রিয় বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছে। এসব দৃশ্য দেখে সাফায়েত ইশরাকে বলল, পরের বছর এভাবে আমাদের ওর বিদায় অনুষ্ঠান হবে। এখন তো প্রতিদিন তোমার সাথে ভার্সিটির বাহানায় হলেও দেখা হচ্ছে, কিন্তু তখন কিভাবে দেখা হবে? তখন তো এভাবে ক্লাস ফাঁকি দিয়ে আমরা ঘুরতে পারবো না। ইশরা মুড খারাপ করছে বুঝতে পেরে সাফায়েত হালকা হেসে তার মাথায় হাত রেখে বলল, আরে ধুর, এতে মন খারাপ করার কি আছে? আমাদের কম দেখা হবে এটা না ভেবে এটা ভাবো, এরপর আমি জবের জন্য চেষ্টা করতে পারবো। আর একটা ভালো চাকরি যদি আমি জোগাড় করতে পারি, তবে তোমার ফাইনাল ইয়ার শেষ হওয়ার পরেই আমরা বিয়ে করে নিতে পারবো। ততদিনে হয়তো আমার পজিশনও ভালো পর্যায়ে পৌঁছে যাবে। তখন তোমার বাবা মাও আর ফিরিয়ে দিতে পারবে না। সাফায়েতের কথায় ইশরার খারাপ লাগা ভাব মুহূর্তেই দূর হয়ে গেল। ভাবলো, 1-2 বছর হয়তো একটু কম দেখা হবে, কিন্তু যদি সাফায়েত একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে, তখন আমাদের সম্পর্ক পূর্ণতা পাবে। তখন তো সারা জীবন আমরা একসাথে থাকবো। বয়ে চলা নদীর জলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তোহা। আশেপাশের কিছুতেই যে তার মনোযোগ নেই সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছে। কি হয়েছে তোহারানি, এইভাবে চুপচাপ দাঁড়িয়ে আছিস যে? ঘাড় ঘুরিয়ে সাফায়েতের দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল সে। শান্ত কণ্ঠে বলল, কিছু হয়নি সাফু, তুই যা। আমি অন্ধ নই তোহা, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার কিছু হয়েছে। সেদিন বলছিলি প্র্যাকটিসের জন্য আমার সাথে কথা বলার সময় পাচ্ছিলি না, কিন্তু অনুষ্ঠান শেষ হলো আজ 1 সপ্তাহ। কিন্তু এখন তো তোর কোনো প্র্যাকটিস বা অন্য কিছু নেই। আচমকা এই ধরনের অদ্ভুত ব্যবহার করছিস কেন তুই? ঠিক মতো কথা বলছিস না, 4টা কথার জবাবে 1টার উত্তর দিচ্ছিস, ফোন দিলে ধরিস না। কি হয়েছে তোহারানি, আমাকে বল। এরপরেই তোহার হেলদোল না দেখে সাফায়েত তাকে জোর করে নিজের দিকে ফেরালো। তার দিকে তাকাতে সর্বপ্রথম তার নজরে এলো তোহার চোখে জল জমে আছে। বিচলিত কণ্ঠে সাফায়েত প্রশ্ন করলো, এই তোহা, কি হয়েছে তোর? কান্না করছিস কেন? কাঁপা কাঁপা কণ্ঠে তোহা এবার বলল, আমি যাকেই পছন্দ করি সেই কেন আমাকে পছন্দ করে না বলতে পারবি সাফু? কেন আমার পছন্দের জিনিস অন্য কারোর পছন্দ হয়ে যায়? কেন অন্যরাই সেটা পায়? অন্যরা নিজের পছন্দ ছিনিয়ে নিতে পারলে আমি কেন পারি না বলতে পারবি তুই? কেন ছিনিয়ে নেওয়ার মনোভাবটা আমার মধ্যে নেই সাফু? কেন আমি এতটা ভালো? এই ভালো মানুষই দেখাতে গিয়ে যে আমার পছন্দের জিনিস আমার চোখের সামনে অন্য কারোর হয়ে যাচ্ছে, জেনেও হাত গুটিয়ে বসে থাকি? কথার মাঝে তার চোখ দিয়ে টপটপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। সাফায়েত বুঝলো তোহার মন ভীষণভাবে খারাপ। এবার সে বিচলিত হলো না, ধীরে সুস্থে বলল, কারণ আমার তোহারানি স্বার্থপর নয়। সে অন্তর থেকে একজন ভালো মানুষ, একজন ভালো মনের অধিকারী। স্বার্থপর হওয়া ভালো নয়, কিন্তু কিছু ক্ষেত্রে স্বার্থপর না হয়েও উপায় নেই। ছেলেটার কথা খুব মনে পড়ছে, তাই না? তাই তুই নিজে স্টেজে ওই গানটা গেয়েছিলি। কি আমি ঠিক বলেছি তো? তোহা ঠোঁট চেপে কান্না আটকানোর বৃথা চেষ্টা করছে। সাফায়েতের কথায় মাথা নাড়িয়ে হ্যাঁ বলল সে। নাক টেনে বলল, জানিস, সেদিন ওকে অনেক সুদর্শন লাগছিল, সাথে ওর ভালোবাসার মানুষটাকেও। দুজনকে অনেক মিষ্টি লাগছিল। আমি পুরো অনুষ্ঠান জুড়ে চেষ্টা করেছি এড়িয়ে চলার, কিন্তু পারিনি রে। তারা দুজন আমার চোখের সামনে হাতে হাত ধরেছিল, ভালোবাসাময় কথার আদান প্রদান করছিল। আমি শুধু নিষ্প্রাণ চোখে তাদের দেখছিলাম। আচ্ছা, মেয়েটা জায়গায় আমি কেন হলাম না? কেন আমার ভাগ্যে সে নেই বলতে পারিস? কিন্তু আমাকে ছেলেটার নাম ঠিকানা কিছুই বলিসনি, এমনকি ছেলেটা দেখতে কেমন তাও বলছিস না। কেন শুধু শুধু নিজেকে এভাবে কষ্টের মধ্যে ঠেলে দিচ্ছিস তোহা? তুই যদি সাহস করে বলতে না পারিস, আমাকে শুধু একবার বল, আমি নিজে তোদের এক করার ব্যবস্থা করে দেবো। না সাফায়েত, ভুলেও সেই ছেলের খোঁজ নেওয়ার চেষ্টা করবি না। আমাকে ছুঁয়ে কথা দে, তুই কখনো সেই ছেলে সম্পর্কে জানার চেষ্টা করবি না। বল তুই আমাকে ছুঁয়ে। এবার সাফায়েত খানিকটা রেগে গেল, ফিজি কণ্ঠে বলল, তুই নিজেও বলবি না, আমাকেও কিছু করার বা বলার সুযোগ দিচ্ছিস না। তাহলে কি করবি তুই? এভাবেই কি সারা জীবন কষ্ট হয়ে বেড়াবি? শোন, ছেলেটাকে নিজের মনের কথা বলে দে, তারপর যা হবে দেখা যাবে। কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছিস তোহা? তোহা নীরবে বয়ে চলা নদীর দিকে তাকিয়ে বিষাদের হাসি ঠোঁটের কোণে ঝুলিয়ে বলল, বুঝলি সাপু, আমার গল্পে আমি নায়িকা। আমার গল্প শুনলে সবাই কষ্ট পাবে, সেই মেয়েকে দোষারোপ করবে, কিন্তু তাদের গল্পে আমি নিছক এক তুচ্ছ চরিত্র।
তাদের ভালোবাসার গল্পে আমি কেবলমাত্র একজন তৃতীয় ব্যক্তি। তুই যতই মন উজাড় করে ভালোবাসিস, একপাক্ষিক ভালোবাসার পরিসমাপ্তিতে কষ্ট আর বিষাদের ছোঁয়াই থেকে যায়। সাফায়াতের তোহার জন্য খারাপ লাগলো। সে মন খারাপ করে বলল, আমি তোর জন্য কিছু করতে পারছি না ভেবে আমার খারাপ লাগছে ভীষণ। তোকে কষ্ট পেতে দেখে আমার একটুও ভালো লাগে না তোহা রানী। কিচ্ছু করতে হবে না তোর, শুধু আমার পাশে থেকে আমাকে একটু শক্ত থাকার সাহস দে, তাতেই হবে। সাফায়াত পরবর্তীতে কিছু বলার মতো শব্দ খুঁজে পেল না। তোহাও আর বেশি কিছু বলল না। দুজনেই বয়ে চলা নদীর দিকে মন খারাপ করে তাকিয়ে রইল। একজনের মন খারাপ বন্ধুকে কষ্ট পেতে দেখে, অপরদিকে আরেকজন ভালোবাসার মানুষকে মনের কথা বলতে না পেরে কুঁবড়ে মরছে। কাছের কয়েকজন বন্ধুকে নিয়ে ইশরার জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করছে সাফায়াত। বন্ধু বান্ধবরা সবাই বেশ হাসি খুশি। তাদের সম্পর্কের কথা তারা সবাই জানে, বিধায় তারাও প্রেমিক চুকোলা নিয়ে ভালোবাসা দেখে বেশ খুশি। বন্ধুদের সাথে কথার মাঝে সাফায়াতের ফোন বেজে উঠলো। ফোন বের করে দেখলো তোহা ফোন দিয়েছে। ঠোঁটের কোণে থাকা হাসি আরো চড়া হলো। একটু দূরে এসে ফোন রিসিভ করে বলল, কি ব্যস্ত মানুষ, ইদানিং তো আপনার খোঁজই পাওয়া দুষ্কর। তা হঠাৎ কি মনে করে ফোন দিলেন? এই এখন এটা বলবি না যে তুই আসছিস না। না এলে আমি টুডে নিয়ে আসবো তোকে। সব ফ্রেন্ডসরা থাকবে আর আমার বেস্ট ফ্রেন্ড তুই থাকবি না, তা তো হতে পারে না। সাফায়াতের কথায় গুরুত্ব দিল না তোহা। সে ফুপিয়ে কান্না করতে করতে বলল, সাফু, তুই একটু আসতে পারবি দোস্ত? তোহার কণ্ঠস্বরে সাফায়াতের হাসি মিলিয়ে গেল। অস্বস্তি হয়ে উঠল সে। তোহা কি হয়েছে তোর? তোর কণ্ঠ এরকম শোনাচ্ছে কেন? কান্না করছিস তুই? তোহা কি হলো, উত্তর দে। মা কথা বলছে না সাফু। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু জ্ঞান ফিরছে না। এখন তো দাঁত খিঁচে ফেলেছে। বাবা এখন অনেক দূরে, ফিরতে রাত পেরিয়ে যাবে। আমি কি করব বুঝতে পারছি না। তুই প্লিজ আয় সাফু, আমার অনেক ভয় করছে। মায়ের কিছু হয়ে গেলে আমরা বাঁচবো না রে। তোহার পাশে তার ছোট ভাই তমালও কান্না করছে। তুই ভাই বোনের কান্না শুনে সাফায়াত ঘাবড়ে গেল, তবে তা প্রকাশ করল না। নিজেকে শান্ত করে বলল, তোহা কান্না বন্ধ কর। শোন আমার কথা, তুই উপরে কিংবা চিনে কাউকে খুঁজে দেখ। আমি অ্যাম্বুলেন্সে কল করছি। আমি আসার আগে যদি অ্যাম্বুলেন্স চলে আসে, তুই তমালকে নিয়ে চলে যাস। একদম কান্নাকাটি করবি না আর। দেখ, তোর কান্না দেখে তমালও ভয় পেয়ে গিয়েছে। তুই না সাহসী মেয়ে, ভেঙে পড়িস না। আমি আসছি। সাফায়াত কাছে থাকা এক বন্ধুকে কাজ আছে বলে দ্রুত বেরিয়ে পড়ল। এদিকে তোহা ও সাফায়াতের কথা মতো পাড়া প্রতিবেশী কারো খোঁজ করতে গেল। অ্যাম্বুলেন্স এলে তাদের সাহায্যে মাকে হসপিটালে নিয়ে গেল তোহা। একটা খাবারের প্যাকেট তমালের হাতে দিয়ে পানির বোতলটা তোহার দিকে বাড়িয়ে দিল সাফায়াত। তোহা তা নিয়ে কিছুটা খেয়ে চুপ করে বসে রইল। সাফায়াত তার মাথায় হাত রেখে বলল, চিন্তা করিস না, আন্টি ঠিক হয়ে যাবে। ডাক্তার তো বলেছে সিরিয়াস কিছু না, প্রেশার লো হয়ে যাওয়াতে অজ্ঞান হয়ে গিয়েছে। একটু বিশ্রাম আর পুষ্টিকর খাবার খেলেই সুসাং সুসাং হয়ে যাবো। আমি ধন্যবাদ সাফাই। সরি তোকে বিরক্ত করলাম। তোর এত মূল্যবান সময়ে তোকে ফোন করে বিরক্ত করলাম। আসলে আমি চাইনি তোকে ফোন করতে, কিন্তু কি করব বল। মায়ের এই অবস্থা দেখে আমার মাথা কাজ করছিল না। ভুলে গিয়েছিলাম তুই একটা গুরুত্বপূর্ণ কাজে ছিলি। সরি রে, তোর বিশেষ মুহূর্তটা আমি নষ্ট করে দিয়েছি। এভাবে বলছিস কেন তোহা? আন্টি কি আমার পর নাকি? আন্টি কি আমি আজ দেখছি? আন্টি আমাকে কত স্নেহ করেন, নিজের সন্তানের মতো ভালোবাসেন। আবার মা হলে কি আমি ওনার কাছে না এসে আনন্দ উল্লাস করতাম? না, তাও আমার উচিত হয়নি তোকে ফোন করার। তুই কি আমাকে পর করে দিচ্ছিস তোহা? আহত কণ্ঠে বলল সে। তোহা অন্যদিকে তাকিয়ে বলল, না রে, তুই আমাদের আপন ছিলিস আর সারা জীবন থাকবি। সে যাই হোক, তুই এখন যা। না হয় ইশরা আজকের দিনেও মন খারাপ করবে। আর ওকে বলে দিস এই বিশেষ দিনেও তোকে দূরে নিয়ে আসার জন্য আমি দুঃখিত। যা, আর দাঁড়িয়ে থাকিস না। সাফায়াতকে কিছু বলার সুযোগ না দিয়ে তোহা তমালকে নিয়ে কেবিনে ঢুকে দরজা লক করে দিল। ফলে সাফায়াত চেয়েও তোহার সাথে কোনো কথা বলতে পারেনি। মুখোমুখি দাঁড়িয়ে আছে ইশরা এবং সাফায়াত। অনেকখানি সময় চুপ করে থাকার পর ইশরা গম্ভীর কণ্ঠে বলল, কিছু বলার থাকলে বলো, আমার টিউশনে যেতে হবে। সাফায়াত খানিকটা রেগে বলল, তোমার কি হয়েছে বলো তো? গত 2 দিন ধরে তোমাকে ফোন করছি, ধরছো না, ভার্সিটি আসছো না, বাড়ির নিচে দাঁড়িয়ে থাকে কোনো রেসপন্স নেই, মেসেজের উত্তর দিচ্ছ না। আচমকা এরকম অদ্ভুত ব্যবহার কেন করছো তুমি? ইশরা একটা দীর্ঘশ্বাস নিয়ে একদম শান্ত কণ্ঠে বলল, আর কিছু বলার আছে নাকি আমি এবার যেতে পারি? এবার সাফায়াতের মেজাজ খারাপ হয়ে গেল।
পাঁচখায় কণ্ঠে বলল, কিছু বলার আছে মানে? আমি তোমাকে কি জিজ্ঞেস করেছি আর তুমি কোনো প্রকার উত্তর না দিয়ে চলে যাচ্ছ? মনে হচ্ছে তুমি আমার কথা পাত্তাই দিচ্ছ না, আমি মানুষটাকেই পাত্তা দিচ্ছ না। কেমন যেন গা ছাড়া ভাব নিয়ে আছো তুমি। জানতে চাইছো তো কেন আমি কোনরূপ রেসপন্স করছি না? ইশরা আবারও কিছু সময় চুপ করে নিজেকে শান্ত করে বলল, এই সম্পর্ক আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় সাফাইত। আমাদের সম্পর্কের রীতি এখানে টানলেই ভালো হবে। আর বেশি দূর এগিয়ে গেলে এই সম্পর্কের প্রতি যা ভালোবাসা, সম্মান, মায়া ছিল তা উবে গিয়ে বিষাক্ত অনুভূতির সৃষ্টি হবে, যা আমি কোনো কালেই চাই না। সাফায়েত ভাবলো ইশরা হয়তো মজা করছে। আগেও কয়েকবার ঝগড়ার মাঝেও সে এরকম কথা বলেছিল। তুমি মজা করছো তাই না? বুঝতে পেরেছি কোনো কিছু নিয়ে রেগে আছো। আচ্ছা চলো তোমার প্রিয় আইসক্রিম খেতে খেতে তোমার অভিযোগ শুনবো। সাফায়েত ইশরার হাত ধরতে গেলে সে সরিয়ে ফেলল। প্রিয় জিনিস প্রিয় মানুষের সাথেই উপভোগ করা যায়। যখন মানুষটাই প্রিয় এর তালিকা থেকে বিদায় নেওয়ার উপক্রম, সেখানে তার সাথে প্রিয় খাবার খাওয়া বড্ড বেমানান। ইশরা, তোমার এই সাহিত্যিক কথাবার্তা আমি ঠিক বুঝতে পারছি না, কি হয়েছে তোমার? আমি আর তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না সাফাইত। তোমার ভাষার ইটস ওভার, ব্রেকআপ। বড় সড়ো একটা ধাক্কা খেলো সাফায়েত। নিজের কানে বিশ্বাস করতে পারছে না ইশরা কখনো এই ধরনের কথা বলবে। মনে হলো সে দিবা স্বপ্ন দেখছে। কয়েক কদম এগিয়ে এলো সে, বিস্ময়াশ্রিত কণ্ঠে বলল, তুমি আমাকে ভয় দেখানোর জন্য মজা করছো তাই না ইশরা? তুমি জানো আমি এই কথা শুনে অস্থির হয়ে যাব, তাই না? বলো। এবার ইশরা একটু উচ্চ স্বরে বলল, বাংলা কথা বোঝো না তুমি? বললাম না একবার আমি তোমার সাথে আর সম্পর্ক রাখতে চাই না। এই সম্পর্ক আমার কাছে এখন বিষাক্ত মধুর মতো লাগছে। সেটা দেখতে তো মিষ্টি, কিন্তু গলাধঃকরণ করলে নিশ্চিত মৃত্যু। কিন্তু আমি বাঁচতে চাই সাফাইত। সাফায়েতের মনে এবার ভয় গ্রাস করলো। সে ইশরার হাত ধরে বিনতি করে বলল, এরকম কেন করছো ইসু পাখি? তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে ছাড়া আমি সত্যি একা হয়ে যাব, পাগল হয়ে যাব আমি। কেন তুমি এরকম কথা বলছো? আমি কি কোনো ভুল করেছি? করলে বলো, আমি তা ঠিক করে দেবো। সত্যি ঠিক করতে পারবে তো সাফাইত? পিতরূপ করে বলল সে। সাফায়েত অস্থির কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো। তুমি শুধু বলো আমার ভুলটা কোথায়। সত্যি তুমি পারবে আমার মনের ক্ষতটা সারিয়ে তুলতে? পারবে আমার জন্মদিনের সময়টা ফিরিয়ে আনতে? পারবে কি যে লজ্জাজনক পরিস্থিতিতে আমি পড়েছিলাম সেই সময়টা পরিবর্তন করতে? বলো পারবে? সাফায়েত এখনো পর্যন্ত তার কথার কোনো অর্থ খুঁজে পেল না। ইসরা, তুমি এসব কি বলছো? সেদিন কি হয়েছিল? আমি পরবর্তীতে আবারও রেস্টুরেন্টে গিয়েছিলাম, কিন্তু গিয়ে কাউকে পাইনি। তোমার সাথে যোগাযোগ করার কত চেষ্টা করেছি, কিন্তু তুমি কোনো উত্তর দাওনি। কেন ফিরে গিয়েছিলে? আমাকে লজ্জাজনক পরিস্থিতিতে দেখে মজা নিতে? এসব তুমি কি বলছো ইসরা? আমি কেন তোমাকে? সেদিন তুমি আমাকে একবার বলে যেতে পারতে, আমাকে খুঁজে বলে যেতে পারতে তুমি কোথায় যাচ্ছ। কি হতো? সর্বোচ্চ 1 মিনিট অতিবাহিত হতো। কিন্তু না, তোমার কি আর সেই সময় আছে নাকি? আমি কে? তোমার জীবনে তো আমার কোনো মূল্যই নেই এখন। সেদিন যখন সবাই তোমার খোঁজ করছিল, জানতে চাইছিল তোমার ব্যাপারে, আমি কিছু বলতে পারিনি। সবাই কানাঘুষা করছিল, বলছিল আমি কতটা উদাসীন, যে নিজের প্রেমিক কোথায় তা জানি না। তখন একজন বলল তোমাকে নাকি তোহা ফোন করেছিল। তোমার জীবনে সে গুরুত্বপূর্ণ একজন তা আমি জানি। আমি আজ পর্যন্ত তোমাদের নিয়ে কোনো চিন্তা মাথায় আনিনি। সব সময় ভালো দৃষ্টিতে তোমাদের দেখেছি, তার গুরুত্ব তোমার কাছে অনেক মানলাম। কিন্তু আমি আমি কি এতটাই ফেল না? ইসরা, আমার কথাটা তো শোনো আগে, তারপর সিদ্ধান্ত নিও। কি শুনবো আমি? কি শোনার বাকি রেখেছ আর? ইশরা চলে যেতে চাইলে সাফায়েত তাকে জোর করে ধরে রাখল। সেদিন আন্টি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল। তোহা বাড়িতে একা ছিল। ছোট তমালকে নিয়ে সে কি করবে বুঝতে না পেরে আমাকে ফোন দিয়েছিল। আন্টি একদিন হাসপাতালে ছিলেন। আমি ছাড়া তোহা কাউকে ভরসা করতে পারে না বলে সে আমাকে ফোন করেছিল। আমিও টেনশনে তোমাকে জানিয়ে বের হওয়ার কথা ভুলে গিয়েছিলাম। সরি বলছি তো, আর কখনো হবে না। সাফাইত, আমিও একটা মানুষ। আমারও কিছু নিজস্ব ইচ্ছে শখ আছে। আমারও ইচ্ছে হয় নিজের প্রেমিক পুরুষের সাথে একান্তে সময় কাটাতে, বসে দুটো নিজের কথা বলতে। কিন্তু তুমি প্রায় সময় তোহা আপুকে নিজে থেকে আমাদের মাঝে নিয়ে আসো। আমি কখনোই তা নিয়ে কিছু বলিনি, না ওভার রিয়েক্ট করেছি। আমরা একা থাকলেও তুমি আমাদের কথার মাঝেও তোহা আপুর কথাই নিয়ে আসতে, তখনও আমি কিছু বলতাম না, নীরবে তোমার কথা শুনে যেতাম। কিন্তু সেদিন আমার জন্মদিনের নাম করে আমাকে সবার সামনে যেরকম লজ্জায় ফেললে, আমি সত্যিই কখনো এটা আশা করিনি। ইসরা, আমি সত্যি বুঝতে পারিনি তোহা আমাদের সাথে থাকলে তোমার সমস্যা হয়।
আমরা সেই স্কুল লাইফ থেকে বন্ধু। সে আমি ছাড়া বাকিদের সাথে তেমন করে মিশে না। এখন সম্পর্কে জড়িয়ে যদি আমি তাকে একেবারেই ভুলে যাই তাহলে সে কষ্ট পাবে। ইশরা আহত কণ্ঠে বলল, তুমি শুধু ওর কষ্টটাই বুঝলে, আমারটা বুঝতে পারলে না তুমি। সরি ইশরা। আচ্ছা, এবার থেকে আমি আমাদের মাঝে তোমাকে আনবো না, সত্যি বলছি। তাও তুমি যেও না। সত্যি পারবে তো? হ্যাঁ, আমি ওকে বলে দেবো ওই সময় যেন আমার সাথে যোগাযোগ না করে। আর আমি যদি বলি শুধু কয়েক ঘন্টা নয়, একেবারে সারা জীবনের জন্য যোগাযোগ বন্ধ করে দাও, পারবে সাফাই? এসব তুমি কি বলছো ইশরা? এটা কখনোই সম্ভব নয়। কেন সম্ভব নয় সাফাই? আমি আগেও বলেছি তোহা আমার বেস্ট ফ্রেন্ড। এভাবে কারণ ছাড়া আমি ওর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করতে পারি না। কেন পারো না সাফাই? তোমরা কি আসলেই বন্ধু, নাকি আশেপাশে স্টুডেন্টরা যা বলে তাই সত্যি? তোমরা দুজন বন্ধুর থেকেও বেশি কি? ইশরা, হুঙ্কার দিয়ে উঠল সাফাত। লোক সমাগম থেকে একটু দূরে থাকায় তেমন কেউ তাদের খেয়াল করে না। ইশরা মনে মনে ভীষণ কষ্ট পেল। চোখে জল জমতে চাইলেও সে আটকে রাখলো। পিতৃপ করে হেসে বলল, গায়ে লেগেছে না? খুব খুব বড় সত্যি বলে ফেলেছি কি আমি? তার মানে লোকে যা বলতো তাই সত্যি? তোমরা আসলেই ফ্রেন্ডস উইথ বেনিফিট, তাই জন্যই কি সে ফোন দিলেই তুমি সব কাজ ফেলে ছুটে যাও তার কাছে? চুপ, একদম চুপ। তোমাকে ভালোবাসি বলে এত সময় সহ্য করেছি, কিন্তু আর নয়। তোমার ওই নোংরা মুখ বন্ধ করো। ছি, এরকম একটা নিচু মন মানসিকতার মেয়েকে আমি সবটুকু দিয়ে ভালোবেসেছি ভাবতেই লজ্জা লাগছে। সাফায়াতের কথায় বেশ আহত হলো ইশরা। ও, এখন আমি নোংরা হয়ে গেলাম কেন বলো তো? সত্যিটা বলেছি তাই। চুপ করো ইশরা। তুমি এতটা নিচু মনের হবে আমি ভাবতেও পারিনি। ভেবেছিলাম বাকিরা যাই বলুক অন্তত তোমার চিন্তাধারা ভিন্ন হবে, পবিত্র হবে। কেন? দুজন ছেলে কিংবা দুজন মেয়ে যদি বন্ধু হতে পারে, তবে একজন ছেলে একজন মেয়ে কেন হতে পারবে না? বন্ধুত্ব কি লিঙ্গ দিয়ে হয়? বন্ধুত্ব হয় মধুর সম্পর্ক, যাদের রক্তের মিল না থাকলেও মনের মিল থাকে। তোহা আর আমার বন্ধুত্বটাও ঠিক সেরকম। আমি কখনোই তোহাকে সেই নজরে দেখিনি। ওকে সবসময় বন্ধুর নজরে দেখেছি, একজন বোনের নজরে দেখেছি। তাই তো সবসময় চেষ্টা করি ওকে ভালো রাখার, সুরক্ষিত রাখার। আর তুমি কিনা, ছি ইশরা। আর যাই হোক, তোমার মুখ থেকে এই কথা শোনার পর আমি তোমার সাথে আর থাকতে পারবো না। তোমাকে দেখলেই আমার এখন গা ঘিন ঘিন করছে। আজকের পর থেকে তুমি কি আমি তোমার সাথে আর সম্পর্ক রাখবো না। যার এখনই মন মানসিকতা এরকম, তাকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে আমি অন্তত মেনে নিতে পারবো না। ভালো থেকো। সাফায়াত দ্রুত স্থান ত্যাগ করলো, একবারও পেছন ফিরে তাকালো না। ইশরা সেখানে থাকা বেঞ্চে বসে নীরবে এত সময় আটকে রাখা চোখের জল বিসর্জন দিতে লাগলো। তখন কষ্ট এবং রাগের মাথায় কথাগুলো বললেও এখন তার কষ্ট হচ্ছে, প্রিয় মানুষ হারিয়ে যাওয়ার কষ্ট। আর যাই হোক, তার ভালোবাসা একদম পবিত্র ছিল। সে মন থেকে সাফায়াতকে ভালোবেসেছিল। ইশরা নিজেও কখনোই চিন্তা করেনি এরকম একটা পরিস্থিতি কখনো তৈরি হতে পারে। কিরে সাফু, এসব আমি কি দেখছি? তোর হঠাৎ এই অবস্থা কেন? কয়েকদিন ধরে ভার্সিটি আসছিস না, ফোনও করছিস না, মেসেজের কোনো রেসপন্স নেই। আজ সকালে আন্টি আমাকে ফোন করে জানতে চাইলো কি হয়েছে। তুই নাকি খাওয়া দাওয়া করছিস না ঠিক মতো, দরজা বন্ধ করে বসে থাকিস। কি হয়েছে তোর? ব্যাগটা রেখে চেয়ার টেনে বসলো তোহা। সাফায়াত কোনো উত্তর না দিয়ে ওয়াশরুমে চলে গেল। তোহা পুরো রুমে চোখ বুলিয়ে দেখলো আগের থেকে ঘরটা বেশি এলোমেলো। ভাবলো গুছিয়ে রাখবে, কিন্তু পরে আর তা করলো না। সাফায়াত বেরিয়ে এলে তার দিকে ভালো করে তাকালো, পর্যবেক্ষণ করলো তাকে। চোখ মুখের কি অবস্থা করে রেখেছিস তুই? চুলগুলো একেবারে পাকের বাসা হয়ে গিয়েছে। সেভ করিসনি কতদিন? পুরো একটা বন মানুষ লাগছে তোকে। তোর হাব ভাব দেখে মনে হচ্ছে যেন ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গিয়েছিস। একেবারে পুরো দেবদাস লাইট। যদিও তোহা শিশির কথাগুলো না জেনে মজা করে বলেছিল, কিন্তু সে তো আর জানে না তার মজায় বাস্তবে ঘটেছে। সাফায়াত বিছানার চাদর ভাঁজ করতে করতে বলল, ঠিকই বলেছিস, জীবনে একটাই প্রেম করেছিলাম আর তাতেই ব্যর্থ হলাম। তোহা তার কথার অর্থ বুঝতে পারল না। মানে এই সাফাইত একদম মজা করবি না, সত্যি করে বল কি হয়েছে। বললাম তো, তুই যা বলছিস তাই। বিরহের কষ্টে দেবদাস হয়ে গিয়েছি। তোহা মুহূর্তেই উঠে দাঁড়ালো, অবাক কণ্ঠে প্রশ্ন করলো, কি কি সব বলছিস তুই? এই সাফু, কোথায় যাচ্ছিস? খোলাসা করে আমাকে বল। সাফায়াত বেরিয়ে যেতে যেতে বলল, বস, আমি চা নিয়ে আসছি, আমার খুব মাথা ধরেছে। তোহা বসলো না, অস্থির হয়ে পুরো রুমে পায়চারি করতে লাগলো।
সাফায়েত একটা কাপ তার দিকে বাড়িয়ে দিয়ে আরেকটা নিয়ে আরাম করে বিছানায় বসলো। তার এরকম নির্লিপ্ত ব্যবহার দেখে তোহা কিছুটা বিরক্ত হলো। চেয়ারটা টেনে তার মুখোমুখি বসে কিছুটা বিরক্তি নিয়ে বলল, কিরে বল, কি হয়েছে তোর? তখন ওসব কি বললি? ঈশ্বরের সাথে কি তোর সত্যি কোনো ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে? সাফায়েত কাপে চুমুক দিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, আমাদের সম্পর্কের সমাপ্তি হয়ে গিয়েছে তোহা। মানে? বুক কেঁপে উঠল তার। মানে ব্রেকআপ হয়ে গিয়েছে আমাদের। এখন আমাদের দুজনের পথ সম্পূর্ণ আলাদা। তুই কি সব আবল তাবল বলছিস? মাথা ঠিক আছে তোর? রাতে ঠিক মতো ঘুম হয়েছে তোর? কি বলছিস তুই নিজে জানিস? এটাই সত্যি তোহা, আমাদের মাঝে সব সম্পর্ক শেষ। কিন্তু কেন? হঠাৎ তোদের মাঝে কি এমন হলো? আমাকে পরিষ্কার করে বল। বলতে গিয়েও থেমে গেল সাফায়েত। ভাবলো, ঈশ্বরের কথাগুলো তোহাকে বলা যাবে না। তাহলে মেয়েটা কষ্ট পাবে। তার থেকেও বড় কথা, ঈশ্বর সম্পর্কে তার একটা খারাপ ধারণা তৈরি হবে। যত যাই হোক, আমি ঈশ্বরকে ওর সামনে ছোট করতে পারবো না। কি রে, চুপ করে গেলি কেন? আমাদের মনে হয়েছে আমাদের মাঝে আর কোনো ভালোবাসা অবশিষ্ট নেই, কোনো ফিলিংস নেই, তাই আমরা ব্রেকআপ করে নিয়েছি। তুই মিথ্যা বলছিস সাফায়েত। আমি জানি তুই ইশরাকে কতটা ভালোবাসিস, আর সেই তুই কিনা বলছিস তোর মাঝে আর কোনো ফিলিংস নেই। আমাকে বাচ্চা ভেবেছিস তুই? এটাই সত্য তোহা, ভালোবাসা একটা আপেক্ষিক জিনিস, যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আমারও হয়েছে। তাহলে তুই কেন মনমরা হয়েছে নিজেকে বন্দি করে রেখেছিস? যদি ভালোবাসা শেষ হয়েই থাকে তাহলে তোর এখন মজা করার কথা, ফুর্তি করার কথা, কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে না তুই মজায় আছিস। এবার কিছু বলতে পারলো না সাফায়েত। চুপচাপ কাপটা নিয়ে আবারও বেরিয়ে গেল। তোহা বুঝতে পারলো ইশরার সাথে সাফায়েতের বড় কোনো ঝামেলা হয়েছে, আর সেটার কারণেই সাফায়েত তাকে পরিষ্কার করে বলবে না, এটাও সে বুঝতে পেরে গিয়েছে। সমস্যার কারণ এবার তাকে শুধু একজনই বলতে পারে, ইশরা। বেশ কয়েকদিন অপেক্ষা করার পর আজ অবশেষে ইশরার দেখা পেল তোহা। সে পেছন থেকে কয়েকবার ডাকলেও ইশরার কোনো রূপ উত্তর না পেয়ে তার সামনে এসে দাঁড়ালো। তোমাকে কতবার ডেকেছি? ইশরা পাশ কাটিয়ে চলে যেতে নিলে তোহা তার পথ আটকে দাঁড়ালো। কি হয়েছে তোমাদের মাঝে? তোমারই বা কি হয়েছে? এমন ব্যবহার করছো কেন তুমি? আমাকে কেন এড়িয়ে যাচ্ছ? তোমাদের দুজনের হয়েছে কি বলো তো? আমি কিছু বুঝতে পারছি না, হঠাৎ তোমরা এত বড় সিদ্ধান্ত কেন নিলে? সাফায়েত তো আমাকে খুলে কিছু বলছে না, অন্তত তুমি বলো। বিদ্রুপ করে বলল সে। কি সব বলছো তুমি ইশরা? আমি অভিনয় করছি? দেখো, এত ঘুরিয়ে কথা না বলে সরাসরি আমাকে বলো, কি বোঝাতে চাইছো তুমি? কেন হঠাৎ এতটা দূরত্ব তৈরি হলো তোমাদের মাঝে? ও প্লিজ, আর অবুঝের অভিনয় করো না তো আপু। তোমার প্রতি ন্যূনতম যে সম্মানটা আছে সেটাও না মুছে যায়। আমাদের মাঝে দূরত্বের একমাত্র কারণ শুধু এবং শুধু তুমি। তোহার মাথায় যেন বাজ পড়ল। অবাক কণ্ঠে বলল, আমি? আমার কারণে তোমাদের সম্পর্ক শেষ হয়ে গিয়েছে? হ্যাঁ তুমি। তোমরা দুজনেই বেঈমান, স্বার্থপর। তোমরা দুজন মিলে আমার অনুভূতি নিয়ে খেলা করেছো। সবাই বলতো তোমাদের মাঝে কিছু আছে, কিন্তু আমি বোকা, বিশ্বাস করিনি। উল্টো বলেছি তোমরা অন্যদের মতন না, তোমরা শুধুই বন্ধু। কিন্তু পরিশেষে কি হলো? সবার কথাই সত্যি হলো। তোমরা দুজন মিলে আমার অনুভূতিকে গলা টিপে মেরে ফেলেছো। বলতে বলতে ইশরার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। ইশরা, বিশ্বাস করো, আমাদের মাঝে বন্ধুত্বের সম্পর্ক ছাড়া আর কিছুই নেই। তোহার কথা শ্রবণ না করে ইশরা আবারও বলল, কেন করলে আমার সাথে এমনটা? বলো, কি ক্ষতি করেছি আমি তোমাদের? আমি তো নিজে তোমাদের মাঝে আসিনি, বেশ তো একা ছিলাম আমি। কেন সাফায়েত আমার জীবনে এলো? সে যদি তোমাকেই পছন্দ করতো তাহলে কেন আমার জীবনে ক্ষণিকের জন্য এসে আমার গোছানো জীবনটা এলোমেলো করে দিল? আমি তোর কাছে যাইনি? কেন তোমরা আমার সাথে এত বড় জঘন্য খেলা খেললে? আচ্ছা, তুমি তো একজন মেয়ে, তুমি কি করে এসব করলে? তোমরা যা ইচ্ছে করতে, আমার কিছু যায় আসতো না। কেন তোমাদের মাঝে আমাকে নিয়ে এলে? বলো, উত্তর দাও। অনবরত তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তার কান্না দেখে তোহার চোখেও জল জমে গিয়েছে। সে ইশরার কাঁধে হাত রেখে বলল, বোন, বিশ্বাস করো, সাফাই শুধু তোমাকে ভালোবাসে। তার মনে তুমি ছাড়া দ্বিতীয় কোনো ভালোবাসার নারী নেই। আমাকে সে সর্বদা একজন ভালো বন্ধু হিসেবে দেখে এসেছে। প্লিজ তোমরা এইভাবে ভুল বোঝাবুঝির জন্য দূরে সরে যেও না। ইশরা ছটকা দিয়ে তার হাত সরিয়ে দিল। ঝাঁঝালো কণ্ঠে বলল, চুপ, একদম চুপ। আমাকে আর বোঝাতে হবে না। তোমাদের মধ্যে কিছু না থাকলে সাফায়েত এভাবে তোমার জন্য চিন্তিত থাকতো না, ফোন করলেই ছুটে যেত না, কথায় কথায় তোমার গুণগান গাইতো না।
এতদিন চোখে ভালোবাসার মিথ্যা কাপড় পরেছিলাম, এখন তা খুলে গিয়েছে। আমি আর কোনো কিছুতে মানবো না। সম্পর্ক শেষ মানে শেষ। এবার তোমরা দুজন ভালো থেকো, পারলে বিয়েও করে ফেলো। ইশারা নামক কোনো মানবী আর তোমাদের জীবনে আসবে না। সে চলে যেতে দিয়েও থেমে গেল, চোখের জল মুছে শক্ত মুখ করে বলল, আর হ্যাঁ, যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে তবে কোনোদিন নিজের এই মুখটা আমাকে দেখাবে না। মিথ্যা বলবো না। তোমার এই চেহারা দেখলে এখন আমার ঘৃণা লাগে। নারী নামে কলঙ্ক তুমি। দ্রুত পায়ে স্থান ত্যাগ করলো ইশরা। তোহা থম মেরে দাঁড়িয়ে আছে। কিছু সময় পর তার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো। যে সম্পর্ক ভাঙনের ভয়ে এতগুলো দিন নিজের অনুভূতিতে লুকিয়ে রেখেছি, গোপনে নিজের মনের কথা আড়াল করে রেখেছি, আজ সেই কারণেই তাদের সম্পর্ক ভাঙন ধরলো। তাহলে আমার এই অনুভূতি লুকিয়ে রাখার ফল কি পেলাম? তুই কেন ওর কাছে গিয়ে ব্যাখ্যা করতে গেলি বল? আমি বলেছিলাম তোকে, কেন শুধু শুধু ওর কাছে গিয়ে এতগুলো কথা শুনলি? চিৎকার করে বলল সাফায়েত। আস্তে কথা বল সাফায়েত, মা বাড়িতেই আছে। তোকে কে বলেছে আমি ঈশ্বর কাছে গিয়েছিলাম? সেই আমাকে ফোন করে বলেছে, সাথে আমাদের নিয়ে আজে বাজে কথা বলতেও ছাড়েনি। তুই কষ্ট পাবি তাই আমি তোকে কিছুই জানাইনি। কেন তুই গেলি বল? দেখ সাফু, ঈশ্বর বুঝতে ভুল হয়েছে। তোর উচিত ওর সাথে বসে কথা বলে সব ঠিক করে দেয়া। না, যার মন এতটা সন্দেহ আর অবিশ্বাসে ভরা থাকে তাকে এখন মানিয়ে নিলেও ভবিষ্যতে ঝগড়া বিবাদ লেগেই থাকবে। যে তার ভালোবাসার মানুষের উপর এতটুকু ভরসা করতে পারে না, তার সাথে আমি থাকতে পারবো না। সে আমার চরিত্র নিয়ে কথা তুলতেও দ্বিধা করেনি। তুই আর চেষ্টা করিস না তো। এই সম্পর্ক আর কখনোই ঠিক হওয়ার নয়। একদম এক কদম এগিয়ে এসে পেছনে না তাকিয়ে বলল, পুনরায় চেষ্টা করলে নিজের যেচে অপমানিত হবি, সাথে আমাদের বন্ধুত্বেও ফাটল ধরবে। সাফায়েত চলে যেতেই তোহা ধপ করে বিছানায় বসে পড়ল। চুলগুলো মুঠো করে ধরে বিড়বিড় করে বলল, আমার জন্যই এসব কিছু হচ্ছে। যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজের ভালোবাসা লুকিয়ে রেখেছিলাম, এখন সেটা প্রকাশ না করেও সম্পর্ক টিকিয়ে রাখতে পারিনি। সব আমার জন্য হচ্ছে, সব দোষ আমার। এভাবেই নিজেকে দোষারোপ করতে লাগলো তোহা। পরক্ষণে আবারও শুধালো, আমার কি উচিত এই সুযোগটা ব্যবহার করা? সময় নদীর স্রোতের মতো বয়ে গিয়েছে। সময়ের সাথে তোহা এবং সাফায়েতের বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ইতি ঘটেছে। আজ তাদের বিদায় অনুষ্ঠান। তারা দুজন বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে ভেবেছিল শেষ দিনটা তারা অনেক আনন্দে কাটাবে, যেন তার সারা জীবন সুন্দর স্মৃতি হয়ে থাকে। কিন্তু সব চিন্তা ধারণাই যে বাস্তবে রূপ নেয় না। তারা ভেবেছিল অনেক আনন্দ উল্লাস করে শেষ দিনটা উপভোগ করবে, কিন্তু সেই আনন্দ তোহা কিংবা সাফায়েত কারোরই ভেতর থেকে আসছে না। সেদিনের পর আগের সে হাসি খুশি থাকা সাফায়েত একদম নিশ্চুপ হয়ে গিয়েছে। পূর্বে যাকে পরীক্ষার আগে ছাড়া ক্লাস কিংবা বইয়ের কাছে দেখা যেত না, সেদিনের পর থেকে সে সারাদিন বই মুখ গুজে থাকে। তার এই পরিবর্তনের কারণে তোহার মনেও তার প্রভাব পড়েছে। দুজনের বন্ধুত্ব থাকলেও না চাইতেও কোথাও একটা অদৃশ্য ভাষা দেয়াল তৈরি হয়েছে তাদের মাঝে। আগের তুলনায় অনেকাংশে কম কথাবার্তা হয়। সংক্ষেপে কথাবার্তা শেষ করলেই যেন তারা বাঁচে। অনুষ্ঠানের মাঝে তোহা সাহস জুগিয়ে বিড়বিড় করে সাফায়েতকে বলল, একবার ইশরাকে ফোন দিবি? হয়তো এতদিনে সব ভুলে গিয়েছে। একটু কথা বলে দেখ, সে মেনে নেবে। কথার মাঝে সাফায়েত শান্তভাবে তার দিকে তাকালেও তার চোখের আগের আভাস স্পষ্ট বুঝতে পারল তোহা। পরবর্তীতে কিছু বলার সাহস হলো না তার। দেখতে দেখতে আরো একটা বছর পার হয়ে গেল। দরজার সামনে অনেকগুলো জুতো দেখে কপাল কুঁচকে এলো ইশরা। নিজের জুতো জোড়া জায়গা মতো রেখে কৌতূহলী নয়নে ভেতরে প্রবেশ করলো সে। বসার ঘরে পরিচিত দুজনের পাশে বর্তমানে বিতৃষ্ণার তালিকায় থাকা মানুষটাকে দেখে ইশরা কিছুটা অবাক এবং বিরক্ত হলো। ইশরাকে দেখে তার দিকে হাসি মুখে তাকালো তোহা। তবে ইশরা কোনো বিপরীত প্রতিক্রিয়া না দেখিয়ে রান্নাঘরে নিজের মায়ের কাছে চলে গেল। মা, ওনারা এখানে কেন এসেছেন? ইশরার বা সাফায়েতের কথা জানলেও তাদের সম্পর্কের উত্থান পতন বিচ্ছেদ এসবের কিছু সম্পর্কে তিনি অবগত নন বলে হাসি মুখে বললেন, আরে, ওনারা তোর জন্য সম্বন্ধ নিয়ে এসেছেন। যা তাড়াতাড়ি তৈরি হয়ে নে। তুই আমাদের আগে বলবি না? তাহলে প্রস্তুতি নিয়ে রাখতাম। আমাকে চেয়েও বেশি বিরক্ত এবং রাগ হলো ইশরা। তাতে দাঁত চেপে বলল, এসেছে ভালো মন্দ কিছু পরিবেশন করে ওনাদের প্রস্থান করতে বলো। ওনারা যেই আশায় এসেছেন সেটা হবে না। কিসব বলছিস তুই? আমি এই প্রস্তাবে রাজি নই। সাফায়েত নামে কোনো পুরুষের স্থান এখন আমার জীবনে নেই। তুমি ওনাদের বিদায় করবে। আমাকে যদি কিছু বলতে হয়, কাউকে কথা শোনাতে ছাড়বো না।
পরবর্তীতে মায়ের কোনরূপ কথা না শুনে ইশরা নিজের ঘরে চলে গেল। তাকে বেরিয়ে যেতে দেখে তোহার বুঝতে বাকি নেই ইশরা তাদের আগমনে মোটেও খুশি হয়নি। অবশ্য এটাই স্বাভাবিক ভেবে দীর্ঘশ্বাস ফেলল তোহা। রাগে কষ্টে চুপচাপ পাড়াতে দাঁড়িয়ে আছে ইশরা। এতদিন পর পুনরায় এই মানুষগুলোর সম্মুখীন হয়ে তার ভেতরে অস্থিরতা বেড়ে গিয়েছে। মানুষপটে পুরোনো স্মৃতি আবারও জীবিত হয়ে উঠেছে। ঠক ঠক শব্দে ধ্যান ভাঙলো ইশরার। ভাবলো হয়তো তার মা এসেছে। দরজা খুলতে খুলতে রাগী কণ্ঠে বলল, মা, তোমাকে না বলেছি আমাকে ডাকবে না? আমি মাঝেই চুপ হয়ে গেল সে। দরজার উপরে দাঁড়িয়ে থাকতে দেখে তোহাকে থমথমে ভাব ছেয়ে গেল তার মুখশ্রীতে। ভেতরে আসতে দেবে না? হাসি মুখে বলল সে। ইশরারও ভদ্রতা বজায় রাখার জন্য সরে ভেতরে আসার জায়গা করে দিল। তোহা ভেতরে ঢুকে পুরো ঘরে একবার চোখ বুলিয়ে দিল। বেশ গোছানো তোমার ঘরটা। ইশরা তার কথায় মনোযোগ না দিয়ে গমগমে কণ্ঠে প্রশ্ন করল, এখানে কেন এসেছো? কি চাই এতদিন পর? বসতে পারি? তার এ ধরনের ভাবলেশীন কথায় বিরক্ত হলো ইশরা। মাথা দাঁড়িয়ে হ্যাঁ বলল। একটা চেয়ার টেনে বসে তোহা ধীরে সুস্থে বলল, আন্টি থেকে তো শুনেছো কেন আমরা এখানে এসেছি। শুনেছি, আর নিজের উত্তরও বলে এসেছি। এখন তোমাকে আবারও বলছি, দয়া করে এখান থেকে চলে যাও। সাফাইতের সাথে আমি কোনো রূপ সম্পর্ক রাখতে চাইছি না। 2 বছর পর আবারও অভিনয় করতে এসেছো কেন? ভালো ভালোই তো সরে গিয়েছিলাম তোমাদের দুজনের মাঝখান থেকে। নিজেকে নিয়ে বেশ ভালোই ছিলাম। তাহলে কেন পুনরায় আবারও আমাকে পীড়া দিতে এলে? আঙ্কেল আন্টিকে আমি কোনোরূপ অসম্মান করতে চাইছি না, তাই তোমার কাছে অনুরোধ করছি, ওনাদের নিয়ে চলে যাও। কেন তুমি সাফায়েতের থেকে দূরে সরে এলে? আমার কারণেই তো। চুপ হয়ে গেল ইশরা। তার এই বিষয়ে কথা বলতেও বিতৃষ্ণা লাগছে। কি হলো বলো। হ্যাঁ, শুনতে খারাপ লাগলেও তোমার কারণে আমাদের মাঝে অনাকাঙ্ক্ষিত দূরত্ব। এতগুলো দিন, এতগুলো মাস আমরা দূরে থেকেছি শুধুমাত্র তোমার কারণে। কেন? আমাদের বন্ধুত্বটা কি তোমার পছন্দ নয়? তোমাদের বন্ধুত্ব নিয়ে আমার কোনো সমস্যা কোনো কালেই ছিল না, কিন্তু তোমাদের এই বাড়াবাড়ি আমি আর নিতে পারছিলাম না। সাফায়েত তো বলেছেই সে আমাকে বন্ধু ছাড়া অন্য কোনো দৃষ্টিতে দেখে না। তাও কেন এই সম্পর্কের ইতি টানলে? সত্যিই দেখো না, এই 2 বছরে কি তার মধ্যে কোনো কিছুর অভ্যাসই তুমি পাওনি? না। সোজা সাপটা জবাব দিল তোহা। পরবর্তীতে আরো বলল, সাফায়েত খুবই পবিত্র মনের একজন মানুষ। সে প্রত্যেকটা সম্পর্ককে সম্মান করে এবং তা নিয়ে খুবই সিরিয়াস। শুনতে ভালো না লাগলেও তোমার আগে তার জীবনে আমার আগমন হয়েছে, তাই সে আমাকে নিয়ে বেশি ভাবতো, এখনো ভাবে। তবে তা শুধু একজন ভালো বন্ধু হিসেবে, যে একজন প্রকৃত বন্ধুর বৈশিষ্ট্য। এই যে এত উত্থান পতন, সম্পর্কের বিচ্ছেদ, এতে সে আগের থেকে চুপচাপ হয়ে গিয়েছে। আগে সেই মুক্ত পাখির মতো ওরা স্বভাবটা সে খাঁচার মধ্যে বন্ধ করে রাখলেও আমাদের বন্ধুত্ব আজও অটুট। একজন বন্ধু হিসেবে সে আজও আমার পাশে আছে। ইশরা কিছু সময় চুপ থেকে বলল, সাফায়েত না হয় তোমাকে বন্ধুর নজরে দেখে, কিন্তু তুমিও কি শুধু তাকে বন্ধুই ভাবো? নিজের বুকে হাত রেখে বলতে পারবে? থমকে গেল তোহা। মুহূর্তে কোনরূপ উত্তর সে দিতে পারল না। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে মুখে হাসি রেখে বলল, সে আমার ভালো বন্ধু, বিপদের সঙ্গী, হাসি কান্নার ভাগিদার এবং আমার গোপন কথার ভান্ডার। তোহা খানিকটা এগিয়ে এসে ইশরার কাঁধে হাত রেখে বলল, সাফায়েতকে কি তুমি সত্যি আর ভালোবাসো না ইশরা? সে ফিরে আসতে চাইলেও কি তাকে ফিরিয়ে দেবে? ইশরা উত্তর দিতে না পেরে চোখ ঠিক ওদিক ঘুরাতে লাগলো। তোহা তাকে ঘুরিয়ে আয়নার দিকে ফিরিয়ে বলল, তোমার চোখের ভাবই বলে দিচ্ছে তুমি আজও সাফায়েতকে আগের মতোই ভালোবাসো। ইশরা, ভালোবাসায় ঝগড়া, মনোমালিন্য, খুনসুটি থাকে। এসব ছাড়া ভালোবাসা ফিকে, কিন্তু ভালোবাসায় ইগো থাকতে নেই। ইগো থাকলে সে সম্পর্ক কখনোই সুখকর হয় না। বিছানায় রাখা ব্যাগটা ইশরার দিকে বাড়িয়ে দিয়ে বলল, সাফায়েত তোমার ছিল, তোমারই থাকবে। আমি কখনোই তোমাদের মাঝে তৃতীয় ব্যক্তির ভূমিকা পালন করব না, বরং একজন বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী হয়ে তোমাদের পাশে থাকবো। ইশরা ব্যাগটার দিকে তাকিয়ে ভাবতে লাগলো তার এখন কি করা উচিত। আসতে পারি? এতগুলো দিন পর আবারও সেই চিরচেনা কণ্ঠ শুনে বুক হু হু করে উঠল ইশরা। কম্পনরত কণ্ঠে ছোট করে বলল, আসুন। সবদ্বীপে ভেতরে এলো সাফায়েত। দরজাটা হালকা ভিড়িয়ে দিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। দুজনের মাঝে অস্বস্তি। ইশরা ভাবতে লাগলো একসময় পাশের মানুষটা তার কতটা আপদ ছিল, তার সাথে কথা বলার জন্য মন উতলা হয়ে থাকতো, অথচ আজ সেই মানুষটার উপস্থিতি তাকে অস্বস্তিতে ফেলছে। নীরবতার অবসান ঘটিয়ে সাফায়েত প্রথমে ভাবল, কেমন আছেন? ভালো।
আপনাকে ভালো লাগছে দেখতে। আপনার বন্ধু সাজিয়ে বলে। কোথাও একটা সূক্ষ্ম আক্রোশ থেকে নিজের অজান্তে বলে বসলো ইশরা। সাফায়েত খানিকটা বিরক্ত হলেও তা প্রকাশ করলো না। এবার ইশরা ভালো করে তার দিকে তাকালো, পরখ করে বুঝতে পারলো আগের মানুষটার সাথে এই মানুষটার পোশাক আচরণ কোনোটাই মিল নেই। সে সময় সাফায়েত একদম ক্যাজুয়াল থাকতে পছন্দ করতো, অথচ এখন সামনে দাঁড়িয়ে থাকা সাফায়েত একদম ফর্মাল পোশাকে দাঁড়িয়ে আছে। হঠাৎ এত পরিবর্তন? সাফায়েত তার দিকে তাকিয়ে হেসে বলল, সময়ের সাথে সবই পরিবর্তন হয়ে যায়, হতে বাধ্য হয়। ঠিক বলেছেন। আমাদের সম্পর্ক থেকে ভালো উদাহরণ আর কি হতে পারে? আকাশের পানে তাকিয়ে উদাস কণ্ঠে বলল ইশরা। চোখ ঘুরিয়ে আবারও তার দিকে তাকিয়ে সে প্রশ্ন করলো, এতগুলো দিন কেন খোঁজ নিলেন না? ভালোবাসা কমে গিয়েছিল বুঝি, নাকি ইগো হার্ট হয়েছিল? আপনার প্রতি আমার ভালো এক বিন্দুও কমেনি, বরং তা এক সমুদ্র পরিমাণ বেড়েছে। কিন্তু সেই ভালোবাসার স্রোতে ভাসিয়ে নেওয়ার মানুষটা হারিয়ে গিয়েছিল বলে স্রোতের তীব্রতা সম্পর্কে সে অবগত না। না হলে সম্পর্কটা আজীবন নরবরে থেকে যায়। কারো আমার প্রতি এত নরবরে বিশ্বাস দেখে বড় ক্ষুণ্ণ হয়েছিল, ভীষণ কষ্ট পেয়েছিলাম। এখন যদি কেউ সেটাকে ইগো হিসেবে বিবেচনা করে, তাহলে এটা তার ব্যর্থতা। এতগুলো দিন পর কি মনে করে আবারও ফিরে এলেন? তোহা বলেছে বলে? সাফায়েত ঘুরে দাঁড়ালো। ইশরার চোখে চোখ রেখে জানতে চাইলো, কোনটা শুনতে চান, সত্যটা নাকি মিথ্যা, যা আপনার মনকে সন্তুষ্ট করবে? সত্যিটা? হ্যাঁ, তোহার প্রচেষ্টার কারণেই আজ আমরা আবারও মুখোমুখি হয়েছি। আপনি আমাকে কষ্টের সমুদ্রে ভাসিয়ে দিয়ে চলে গেলেও সে ছেড়ে যায়নি, বরং মাছির ভূমিকা পালন করে আমাকে সেই সমুদ্র থেকে তুলে এনেছে। মেয়েটা আজও প্রতিনিয়ত নিজেকে দোষী ভেবে গুমড়ে মরছে। এই সম্পর্কের টানা পূরণের কারণ নিজেকে মনে করছে। সে আমাদের এক করার জন্য বদ্ধ পরিপক্ক ছিল, তাই তো আমাদের এক করার জন্য কোনো পথই সে বাদ রাখিনি। এখন যদি সে বলে আমাকে ছেড়ে দিতে, তাহলে কি ছেড়ে দেবেন? কিংবা যদি বলে সে আপনাকে বন্ধুর থেকেও বেশি কিছু মনে করে, তখন? তোহা কখনোই এমন করবে না, এটা আমার বিশ্বাস। সে জানে আমি একজনকে কতটা ভালোবাসি। প্রয়োজনে নিজেকে কষ্ট দেবে, তাও জেনে বুঝে কারো ক্ষতি সে কখনোই করবে না। এখন যদি আমি বলি আমি এরপরে আপনার সাথে সম্পর্ক করতে চাই না, তখন? সাফায়েত হতাশ ভরা নিঃশ্বাস নিয়ে বলল, যদি এই সিদ্ধান্তই হয়, তবে ভবিষ্যতে জীবনের জন্য শুভকামনা। সব সময় ভালো থাকবেন। নিজের সিদ্ধান্ত জানানোর আগে তোহার দিকে তাকাল ইশরা। তোহা কি বুঝলো সে জানে না, তবে সে মুচকি হেসে তাকে চোখের ইশারায় আশ্বস্ত করলো, যা দেখে কোথাও যেন ইশরার একটা শান্তি অনুভব করলো। মনে হলো কোনো বোঝা কমে গিয়েছে। আমি রাজি এই বিয়েতে। হাসি মুখে জানলো সে। তার উত্তরে পুরো ঘরে খুশির জোয়ার বয়ে গেল। সাফায়েতের মা সাথে নিয়ে আসা কাঁকড়িটা ইশরার হাতে পরিয়ে দিয়ে বিয়ের কথা পাকা করলো। সাফায়েত এবং ইশরা তার দিকে তাকালে তোহা হেসে ইশারায় তাদের একসাথে ভালো লাগছে বোঝালো। সাফায়েতও তাকে বিনা শব্দে ঠোঁট নাড়িয়ে ধন্যবাদ জানালো। হাসি মুখে বাকি সময়টা কাটালো তারা। তোহা তাদের সাথে সম্পূর্ণ সময়টা হাসি মজাতে কাটালো। তবে বাইরে হাসি খুশি থাকলেও অন্তরে তার কি চলছে তা শুধু একমাত্র সে এবং তার সৃষ্টিকর্তাই জানে। চলতি মাসের শেষ সপ্তাহে সাফায়েত এবং ইশরার বিয়ের দিন ধার্য করা হয়েছে। বর্তমানে দুই পরিবারই বিয়ের আয়োজন এবং কেনাকাটা দিয়ে ব্যস্ত। আয়োজনে তোহা থেকেও ছাড় নেই। সাফায়েত এবং তার মা তোহাকে একবার বলেছিল যেন কেনাকাটা করতে সেও তাদের সাথে যায়, তবে তোহা গেল না। বাহানা দিয়ে সুকৌশলে কাটিয়ে গেল, কারণ সে জানে তার যাওয়াটা ইশরা খুব একটা পছন্দ করবে না, আর সে জেনে বুঝে কারো সুখের দিনে তার মনে কষ্ট দিতে যায় না। সাফায়েত বুঝলো তোহার এড়িয়ে যাওয়াটা, তবে এবার সেও বেশি জোর করলো না। কিন্তু তোহার জন্য পছন্দ করে পোশাক কিনতে ভুললো না এবং তার ইশরার পছন্দ সয় কিনেছে। অনেক জল্পনা কল্পনা শেষে বহু প্রতীক্ষার পর সে দিনের আগমন অবশেষে ঘটল। বিয়ের পুরোটা সময় তোহা সেখানে উপস্থিত ছিল, কারণ সে চায় না সে সময় এসে অদ্ভুত ব্যবহার করতে, যা সবার নজরে খুবই সহজে পড়ে এবং তাতে ঝামেলা বাড়বে বই কমবে না। বিয়ে শেষ হওয়ার কিছু সময় পর তোহা দুজনের কাছে এলো। নতুন জীবনের জন্য শুভকামনা রইল। আমার এই বন্ধুটার খেয়াল রেখো ইশরা। সাহেব এখন গম্ভীর গম্ভীর ভাব দেখালেও ভেতরে কিন্তু সেই আগের মতোই আছে। একটা র্যাপিং পেপারে বোনানো বক্স এগিয়ে দিল ইশরার দিকে। ইশরা তা নিতে সে দুটো ব্রেসলেটের মতো জিনিস সামনে এগিয়ে বলল, ওকে, এটা পরিয়ে দিতে পারবো কি? নাকি তোমার বড় হয়ে গিয়েছে বলে এখন তাকে আর ছোঁয়া যাবে না? হেসে বলল সে। ইশরা মাথা দাঁড়িয়ে হ্যাঁসূচক উত্তর দিল। তোহা মুখে হাসি বজায় রেখে একটা সাফায়েতকে এবং অপরটা ইশরাকে পরিয়ে দিল এবং নিজের বামটা সামনে এগিয়ে আনলো। এটি আমি নিজের হাতে ভালোবেসে বানিয়েছি, আমাদের বন্ধুত্বের প্রতীক হিসেবে, যাতে আমি না থাকলেও
আমাকে একজন বন্ধু হিসেবে সব সময় মনে রাখে। সাফায়াত হেসে বলল। কেন, শ্বশুর বাড়ি যাওয়ার জন্য প্ল্যানিং করছিস নাকি? তোহা ঢোক গিলে বলল। হ্যাঁ রে, তবে শ্বশুর বাড়ি নয়, দুঃসম্পর্কে শ্বশুর বাড়ি যাওয়ার। আমার ওপ্পারা যে আমার জন্য অপেক্ষা করছে। এবার সাফায়াত সিরিয়াস হলো, বুঝলো তোহা মজা করছে, দেখালেও সে মজা করার মুডে নেই। এই কি হয়েছে তোর? কিসব বলছিস এগুলো? হ্যাঁ সাফু, তুই যা বুঝেছিস তাই। কয়েক ঘন্টা পরেই আমার ফ্লাইট, আমি আজকেই কোরিয়া চলে যাচ্ছি। মানে এই তুই এসব কি বলছিস? কখন করেছিস এগুলো? তোর আজ ফ্লাইট, তুই কি আমাকে এখন বলছিস? এটা তোর কোন ধরনের মজা তো? হ্যাঁ, শেষের রাগী কণ্ঠে বলল সে। প্রস্তুতি তো অনেক আগে থেকে নিয়েছিলাম, কিন্তু হুট করেই ভিসা হয়ে গেল। মাঝে তুই এত ব্যস্ত ছিলিস, তোকে জানিয়ে বিরক্ত করতে চাইনি। বিরক্ত? আমার তো এখন রাগ হচ্ছে। তুই এত বড় একটা সিদ্ধান্ত নিলি আর আমাকে একটা বারও জানালি না। হেই, আমি তো বেস্ট ফ্রেন্ড। আরে বাবা সরি, বললাম তো হুট করেই ভিসা হয়ে গেল। ভিসা না হয় হলো, কিন্তু প্রসেসিং, প্রিপারেশন, তার বেলায় তোর থেকে এটা আমি আশা করিনি। তুই আমার সাথে একদম কথা বলবি না। সাফায়াত রাগ করে চেয়ারে বসে পড়ল। তোহা জানতো সাফায়াত ভীষণ রাগ করবে, কষ্ট পাবে। কিছু সময় পর তো চলেই যাব, শেষ সময় কি একটু কথা বলবি না? বেশ ইমোশনাল হয়ে বলল তোহা। এবার নিজের কঠোরতা আর বজায় রাখতে পারল না সাফায়াত। হাজার হোক এত বছরের বন্ধুত্ব ভাঙা ভাঙা কণ্ঠে বলল। তুই এটা ঠিক করিসনি তোহা, এভাবে ছেড়ে চলে যেতে পারছিস তুই? আরে বাবা, আমি তো কয়েক বছর পর চলেই আসবো, এরকম করলে কিন্তু আমার যেতে খারাপ লাগবে। তুই কি সেটাই চাইছিস? না, চল তোকে আজ কবজি ডুবিয়ে খাওয়াবো। শেষবারের মতো দেশের খাবার তৃপ্তি করে খেয়ে নি। ওখানে গিয়ে এসব সুস্বাদু খাবার জীবনেও পাবি না। তখন আমি তোকে ফোন দিয়ে এসব খাবার দেখাবো, তুই শুধু দেখবি আর মুখ দিয়ে লাড়া গড়িয়ে পড়বে। ছি, চুপ কর শয়তান, আমাকে খাবারের লোভ দেখাতে আসবি না। তোহার বেশ যত্ন আত্তি করলো সবাই, এমনকি ইশরাও। বিদায় বেলায় সবাই তোহার সাথেই টুকটাক কথা বলল। কেউই প্রস্তুত ছিল না তোহার এই অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্তে। তোহা ইশরাকে জড়িয়ে ধরল। ভালো থেকো তোমরা। তুমি আমার কথায় কষ্ট পেয়ে দেশ ছাড়ছো, তাই না আপু? কেঁপে উঠল তোহা, নড়বড়ে কণ্ঠে বলল। না, একদমই না, তোমার কথায় আমি একটু কষ্ট পাইনি। আমার আগে থেকেই ইচ্ছে ছিল বাইরে যাওয়ার, তাই তো আগে থেকেই সবকিছুর প্রস্তুতি নেওয়া শুরু করেছিলাম। ইশরাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো তোহা, তার কাঁধে হাত রেখে আবারও বলল। এসব কথা এখন মাথা থেকে ছেড়ে ফেলে দাও। নতুন একটা জীবন শুরু করেছো, এতে অতীতের স্মৃতি নিয়ে প্রবেশ করো না। নতুন করে সব সাজাও, নিজের মনের মতো করে। ভালো থেকো সব সময়। সাফায়াতের বাহুতে হাত রেখে তোহা টলমলে চোখে বলল। ভালো থাকিস সাফু, তোকে অনেক মিস করব। আমার জায়গাটা কাউকে দিস না। তোর জায়গা সবসময় তোরই থাকবে, সেটা আর কেউ পূরণ করতে পারবে না। সাবধানে যাস, পৌঁছে জানাতে ভুলবি না। মাথায় হাত বুলিয়ে বলল সে। বিদায় পর্ব শেষে গাড়ির কাছে এসে দাঁড়ালো তোহা। শেষবারের মতন পেছন ফিরে হাত দাঁড়িয়ে সবাইকে বিদায় জানালো। গাড়ি চলতে শুরু করেছে। সাইড মিররে নবদম্পতির হাসি মাখা মুখের দিকে তাকিয়ে তোহা নিজ মনে পড়ল। আমি চাইলেই পারতাম তোদের দূরত্বের সুযোগ নিতে, চাইলেই পারতাম তোকে নিজের করে নিতে, কিন্তু আমি এতটাও নিষ্ঠুর হতে পারিনি নিজের স্বার্থের জন্য দুজন ভালোবাসার মানুষকে আলাদা করতে। হয়তো দেখা যেত, মনের কথা জানালে হিতে বিপরীত হতো, আমাদের বন্ধুত্বই হয়তো ভেঙে যেত, আমার প্রতি তোর বিশ্বাস ভেঙে যেত, তোর নিজের কাছে নিজেকে ছোট মনে হতো, আমার থেকে দূরে চলে যেতে তুই। কিন্তু আমি তো তা চাই না সাফায়েত। তুই আমার ভালোবাসার মানুষ হিসেবে, জীবন সঙ্গী হিসেবে আমার জীবনে না থাক, কিন্তু বন্ধু হিসেবে সারা জীবন আমার পাশে থাক। এটাই আমার চাওয়া। তোকে একেবারে হারিয়ে ফেললে যে আমি ধুকে ধুকে মরবো। আমার একপাক্ষিক ভালোবাসা আমার হৃদয়েই থাকে। আমার অনুভূতি একমাত্র আমার কাছ থেকে তোকে না পাই, দূর থেকে না হয় তোকে সারা জীবন ভালোবেসে যাব, তাও তুই ভালো থাক। অশ্রু ভেজা নয়নে চাঁদবিহীন অন্ধকারে আকাশের পানি চেয়ে রইল তোহা।